আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত এসেছিলাম। সেটা কি ছিল দেখেন, যে নিউক্লিয়ার রিয়াকশন গুলো পড়ছিলাম। নিউক্লিয়ার রিয়াকশন গুলো কি বলেন তো আমাকে, কেউ কেউ একজন। নিউক্লিয়ার রিয়াকশন দু ধরনের ছিল, একটা ছিল হচ্ছে ফিউশন, একটা ছিল ফিশন। এখন ফিউশনটা আমি পড়াচ্ছিলাম, বলেন তো এটা কি ধরনের রিয়াকশন? প্রসেসটা কি হয়, যে আপনার লাইটার নিউক্লিগুলো অ্যাড হয়ে একটা লার্জার নিউক্লিয়াস ফর্ম করে, তাই না? আর আমি বলেছিলাম যদি আপনার এই যে নিউক্লিগুলোর মাস আয়রনের চেয়ে কম হয়, তাহলে তারা কি করে, এনার্জি রিলিজ করে, যেটা কিনা আপনার সূর্যে হয়। যে এরকম দেখেন ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, এরকম দুটো নিউক্লি ওরা কি করে আপনার অ্যাড হয়ে, মানে কম ইউনাইটেড হয়ে কি হচ্ছে, একটা লার্জার নিউক্লিয়াস ফর্ম করছে, এবং কি করছে, ওনারা এনার্জি রিলিজ করছে। ঠিক আছে, এখন আপনি যদি এই যে এই যেগুলো আপনার মানে শুরুতে ছিল, মানে রিয়াকশনের শুরুতে যেই ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম যারা ছিল, ওদের যদি মাস আপনি যোগ করেন, এবং পরে যেই রেজাল্টেন্ট যেই এলিমেন্টটা তৈরি হচ্ছে, এদের মাস কিন্তু সমান হয় না। কেন হয় না? আপনার ওই যে কিছু মাস কি হচ্ছে, এনার্জিতে কনভার্ট হচ্ছে, তাই না? এখানে আমরা বলেছি হচ্ছে কি কিছু এনার্জি রিলিজ করছে, এই জন্য আপনার এই মাসের ডিফারেন্সটা হয়। ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশন কিন্তু আপনার নিউক্লিয়ার ফিশনের চেয়ে অনেক বেশি এনার্জি রিলিজ করে, কিন্তু এটা কোনো মানুষের পক্ষে এখনো এই রিয়াকশনটা মানে আহ, মানে এগুলো আপনার কাজে লাগানো সম্ভব হয় না। শুধুমাত্র আমার সান বা স্টারই আপনার এই প্রসেসটা হচ্ছে, এবং তারা এনার্জি রেডিয়েট করছে হচ্ছে আপনার নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায়। ঠিক আছে, এবার আসেন আমাদের যেটা কনসার্ন, সেটা হচ্ছে কি বলেন তো, নিউক্লিয়ার ফিশন। এটা কি ধরনের রিয়াকশন বলেন তো, এখানে কি হচ্ছে, কেউ বলতে পারবেন? যে নিউক্লিয়ার ফিশনে কি হচ্ছে বলেন তো? একটা বড় নিউক্লিয়াস ভেঙে বা তার অধিক ছোট নিউক্লিয়াসে ছোট পরিণত হচ্ছে। নিউক্লিয়াসে পরিণত হচ্ছে, এবং কি হচ্ছে এখানে সব সময় আপনার কি হচ্ছে, যে এনার্জি রিলিজ হচ্ছে। এখন এনার্জি রিলিজ হচ্ছে মানে কি, দেখেন এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন যে ইউরেনিয়াম-235 একটা একটা নিউক্লিয়াস, এখানে কি হচ্ছে, একে আমরা একটা নিউট্রন দিয়ে হিট করছি। হিট করার পরে কি হচ্ছে, আপনার ইউরেনিয়াম-236 এ পরিণত হচ্ছে। এই যে ইউরেনিয়াম-236, এটা কিন্তু আপনার মানে নেচারে স্ট্যাবল পজিশনে থাকতে পারে না। সে আপনার ভেঙে কি হচ্ছে দেখেন, ক্রিপ্টন, বেরিয়াম আর তিনটা আরো নিউট্রনে কনভার্টেড হচ্ছে, কিছু গ্যামা রে বের হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার মানে রেডিও অ্যাক্টিভ রে। ঠিক আছে, আর এই যে নিউট্রনগুলো আপনার বের হচ্ছে, এই নিউট্রনগুলো যে আপনার যদি আরো কোনো ইউরেনিয়ামকে হিট করে, তাহলে একটা চেইন রিয়াকশন ফর্ম করে। এই প্রসেসটাই আমরা কাজে লাগাই কিসের জন্য, নিউক্লিয়ার পাওয়ার জেনারেট করতে। তাহলে আমরা কি বলছি, যে আমাদের নিউক্লিয়ার যে ফিশন রিয়াকশন, এই রিয়াকশনে কি হয়, আপনার একটা বড় নিউক্লিয়াস স্প্লিট আপ হয়ে ছোট ছোট নিউক্লিয়াসে কনভার্টেড হয়, এবং কি আপনার যে কিছু নিউট্রন ফর্ম করে। আপনি যে এই বড় নিউক্লিয়াসটাকে ভাঙছেন, এর জন্য কিন্তু আপনাকে এনাফ শক্তি দিতে হবে, যেন আপনার কি, যেটা আপনার বাইন্ডিং এনার্জি, সেই বাইন্ডিং এনার্জিটা থেকে আপনার মানে বেশি হয়, যেই এনার্জিটা আপনি সাপ্লাই দেবেন, না হলে কিন্তু এই নিউক্লিয়াসটা ভাঙবে না। ঠিক আছে, যে এনার্জিতে ওরা আপনার কি বাইন্ডিং এনার্জিটা মনে আছে আপনাদের কি ছিল, যে নিউট্রন আর প্রোটন ওরা যেই এনার্জিতে একসাথে কানেক্টেড হয়ে থাকে, সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। আপনার সেই বাইন্ডিং এনার্জির চেয়ে বেশি পরিমাণে আপনাকে এনার্জি দিতে হবে এই নিউক্লিয়াসটাকে ভাঙার জন্য। আচ্ছা, এবার আসেন এই চেইন রিয়াকশনটা এখানে বলা হয়েছে। চেইন রিয়াকশনটা কি বলেন তো, আমি বললাম সেটা হচ্ছে যে আপনি ইউরেনিয়ামকে হিট করছেন একটা নিউট্রন দিয়ে, তখন কি হচ্ছে আপনার, কি হচ্ছে বলেন তো, যেগুলো আপনার বাই প্রোডাক্ট সেগুলো আমরা কনসিডার করছি না। আমাদের মেইন কনসার্ন হচ্ছে যে আপনার এই যে ক্রিপ্টন, বেরিয়াম, গ্যামা রে এগুলো তৈরি হচ্ছে, সেখান থেকে পরে কিন্তু আমার তিনটা নিউট্রন আরো কি রিলিজ হচ্ছে না আপনার প্রতিটা বিক্রিয়ায়, বলেন তিনটা নিউট্রন রিলিজ হচ্ছে না? এই নিউট্রনগুলো যে আবার কি করবে, ওই নিউট্রনগুলো যে কিন্তু আবার আপনার ইউরেনিয়াম-235 এর আরো যেগুলো নিউক্লিয়াস আছে সেগুলোকে হিট করবে। হিট করলে কি আবার একই প্রসেস হবে না বলেন তো? চেইন জি ম্যাম। রিয়াকশনটা, যে আপনি যদি চেইন রিয়াকশনটা কন্টিনিউ করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এটা এনশিওর করতে হবে যেন প্রতিটা রিয়াকশনের পরে একটা করে নিউট্রন মানে তৈরি হয়, অ্যাটলিস্ট একটা করে নিউট্রন, অ্যাডিশনাল নিউট্রন তৈরি হয়। না হলে কি হবে বলেন তো, চেইন রিয়াকশনটা কি আর সাস্টেইন করবে?
যে আপনি একবার এটাকে হিট করলেন, হিট করার পরে যে ধরেন 3টা নিউট্রন তৈরি হলো। নিউট্রনগুলো আবার কি হয়? আমি বলেছিলাম, প্রথম দিন আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম যে নিউট্রনগুলো এত বেশি কাইনেটিক এনার্জি সম্পন্ন হয় যে ওরা কি করে আপনার ঠিকঠাকভাবে কিন্তু আরেকটা নিউক্লিয়াসকে হিট করতে পারে না। আরেকটা ইউরেনিয়াম-235 নিউক্লিয়াসকে হিট করতে পারে না। ওরা এত বেশি এনার্জি সম্পন্ন হয়, ওরা জাস্ট কন্টিনিউয়াস মুভ করতে থাকে। মুভ করে, করে আবার কি অনেক সময় দেখা যায় যে কোনো নিউট্রন আপনার ইউরেনিয়াম-238 এর যে পুরো অ্যাটমটা সেটা দ্বারা অ্যাবজর্ব হয়ে যায়। আবার কিছু, কিছু নিউট্রন কি আপনার পালিয়ে যায় ওরা। আবার কি কেউ, কেউ কোনো রিঅ্যাকশনের অংশগ্রহণই করে না। আবার অনেকে আবার কি করছে, এত বেশি কাইনেটিক এনার্জি সম্পন্ন ওরা হচ্ছে আপনার অন্য কোনো ইউরেনিয়ামকে হিটই করছে না। এজন্য কি হচ্ছে আপনার সবসময় যে আপনার ৩টা যে নিউট্রন তৈরি হলো তারা যে মানে ফ্রুটফুলি অন্য ইউরেনিয়ামকে হিট করবে এমন নাও হতে পারে। এভারেজে আপনার প্রতিটা রিঅ্যাকশনে কিন্তু এই যে দেখেন 2.5টা নিউট্রন জেনারেট হয়, কিন্তু সবগুলোই আপনার ঠিকঠাকভাবে অন্য ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে হিট নাও করতে পারে। এজন্য আমাদের এনশিওর করতে হবে কি যে মানে অ্যাবজর্বড হোক নিউট্রন বা ওরা মানে পালিয়ে যাক, যেভাবেই হোক আপনার যেন অ্যাটলিস্ট একটা করে নিউট্রন অবশিষ্ট থাকে প্রতিটা রিয়াকশনের পর। ঠিক আছে? এই যে হিট করলেন যে একটা নিউট্রন, তারপর যেন একটা করে এডিশনাল নিউট্রন যেন জেনারেট হয় অ্যাটলিস্ট। এই দেখেন এখানে একটা টার্ম আছে, এটাকে বলা হচ্ছে ক্রিটিক্যালি কনস্ট্যান্ট। এটা কি বলেন তো? ক্রিটিক্যালি কনস্ট্যান্টটা হচ্ছে একটা রেশিও, এটাকে কে দ্বারা ডিনোট করা হচ্ছে? কে কেটা হচ্ছে কি যে আপনার প্রতি ইউনিট টাইমে যে পরিমাণ এভারেজে নিউট্রন তৈরি হচ্ছে সেটার সাথে আপনার কি যে এখানে বলা আছে দেখেন যে এভারেজ নাম্বার অফ এসকেপড অর অ্যাবজর্বড নিউট্রনের রেশিও, যে আপনার তৈরি হচ্ছে যে পরিমাণ নিউট্রনস জেনারেটেড পার ইউনিট টাইম, আর হচ্ছে কি সামেশন অফ নিউট্রনস অ্যাবজর্বড অর হচ্ছে রিলিজড। ঠিক আছে, এগুলো যেন এটা যদি অ্যাটলিস্ট 1 হয়, মানে আপনার অ্যাবজর্ভ হোক বা মানে স্কেপড হোক, তারপরে যেন একটা করে নিউট্রন অ্যাটলিস্ট থাকে, না হলে কিন্তু আপনার কি হবে বলেন তো? না হলে কিন্তু চেইন রিয়াকশনটা সাস্টেইনেবল হবে না। একটা রিয়াকশন হলো, তারপরে যে নিউট্রন যে আরেকটা ইউরেনিয়ামকে হিট করবে সেটা কিন্তু আপনার কন্টিনিউ হবে না যদি আপনার কে এর মান অ্যাটলিস্ট 1 না হয়। কেটাকে বলা হচ্ছে আপনার ক্রিটিক্যালি কনস্ট্যান্ট। এখন নিউক্লিয়ার রিঅ্যাক্টর ধরেন আপনার কাছে একটা আছে, তার যদি কে এর মান মোর দ্যান 1 হয়, তার মানে আপনি কি বুঝবেন বলেন তো? বলেন, যদি আপনার ক্রিটিক্যালি কনস্ট্যান্ট যেটা সেটার মান যদি মোর দ্যান 1 হয়, তার মানে কি যে আপনার যে পরিমাণ নিউট্রন প্রোডাকশন হচ্ছে প্রতি টাইমের সাথে সাথে তার পরিমাণটা বেশি অ্যাবজর্বড আর এসকেপড তুলনায়। তাহলে আপনার কিন্তু ওই যে নিউক্লিয়ার রিঅ্যাকশনটা চেইন রিঅ্যাকশন হবে, সাস্টেইনেবল হবে চেইন রিঅ্যাকশনটা। কিন্তু যদি আপনার রিঅ্যাক্টরের ক্রিটিক্যালি কনস্ট্যান্ট যদি আপনার লেস দেন 1 হয়, তার মানে কি বুঝতে পারছেন বলেন তো? শুনতে পারছেন আমার কথা? সাস্টেনেবল হবে না আর কি। সাস্টেইনেবল হবে না, তার মানে আপনার কোনো নিউট্রন অবশিষ্ট নেই, তাই না? তাহলে চেইন রিঅ্যাকশনটা আপনার সাস্টেইনেবল হবে না, তার মানে আলটিমেটলি রিঅ্যাক্টরটা কোনো রকম হিট জেনারেট করবে না, কারণ রিঅ্যাকশনই নেই। নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনটাই আপনার সাস্টেইনেবল হচ্ছে না। আপনি একবার কোনোভাবে ইনিশিয়েট করলেন রিঅ্যাকশনটা, কিন্তু এটাকে তো আপনার কি বারবার তো আপনি ইনিশিয়েট করবেন না, আপনি কোনোভাবে ইনডিউস করলেন একটা নিউট্রন দিয়ে একটা ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে হিট করলেন, তারপরে কি হচ্ছে আপনার যেগুলো বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে তার মধ্যে যেন নিউট্রনগুলো অ্যাবজর্ব হচ্ছে কিছু, তারপরে কিছু পালিয়ে যাচ্ছে। আপনাকে এটা এনশিওর করতে হবে যেন অ্যাটলিস্ট একটা নিউট্রন যে ঠিকঠাক মতো আরেকটা ইউরেনিয়ামকে হিট করে, যেন আবার নিউট্রন জেনারেট করে, তাহলে চেইন রিঅ্যাকশনটা সাস্টেইনেবল হবে। আচ্ছা, এর জন্য কি করা হয় আপনার দেখেন কিছু প্রসেস আছে, যে আপনি এটা এনশিওর করবেন কিভাবে যেন রিঅ্যাকশনটা চেইন রিঅ্যাকশন হয়। এই জন্য একটা এখানে কথা লেখা আছে, দেখেন একটা টার্ম এসেছে, এটাকে আমি কি বলছি বলেন তো? এনরিচড ইউরেনিয়াম। এনরিচ ইউরেনিয়ামটা কি বলেন তো? ইউজুয়ালি আপনার যেই ইউরেনিয়ামটা নেচারে পাওয়া যায় সেটা হচ্ছে আপনার ইউরেনিয়াম, দেখেন এখানে একটা দেখা যাচ্ছে যে এই যে ন্যাচারে আপনার যে ইউরেনিয়ামটা আছে সেটাতে আপনার দেখেন ইউরেনিয়াম-238 এর পরিমাণটাই বেশি। কত দেখা যাচ্ছে এখানে বলেন তো? 99.3%। আপনার এই যে নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনটা করছে কি আসলে ইউরেনিয়াম-235টা, কিন্তু একটা নেচারে যে ইউরেনিয়ামটা পাওয়া যাচ্ছে তার মধ্যে মাত্র 0.7% থাকে হচ্ছে ইউরেনিয়াম-235। ইউরেনিয়াম-235 ছাড়া কিন্তু আপনার চেইন রিঅ্যাকশনটা কোনোভাবেই সাস্টেনেবল হবে না।
এখন আপনি কোনো উপায়ে কোনো প্রসেসে এই যে ন্যাচারাল ইউরেনিয়ামের মধ্যে ইউরেনিয়াম 235 এর মানে কনসেন্ট্রেশনটা বাড়াবেন, সেটাকে বলা হচ্ছে আপনার কি বলেন তো, এনরিচড ইউরেনিয়াম। এনরিচড ইউরেনিয়ামে কি হচ্ছে আপনার, মানে ইউরেনিয়াম 235 এর কনসেন্ট্রেশনটা বেশি। এটা ইউজুয়ালি দেখেন আপনার 1% থেকে 95%-এর মাঝে থাকতে পারে, আবার বেশিও থাকতে পারে। আপনারা দেখলেন তো নেচারে মাত্র কত 99%-এর মতো হচ্ছে আপনার ইউরেনিয়াম 238 থাকছে, আর বাদ বাকি 0.7% মাত্র হচ্ছে ইউরেনিয়াম 235। সেখানে আপনি যদি ইউরেনিয়াম 235 এর কনসেন্ট্রেশনটা কোনোভাবে বাড়ান, আপনাদের একটা ভিডিও দেখেছিলাম প্রথম দিন, যে ওখানে আইসোটোপ সেপারেশন এই প্রসেসটার মাধ্যমে আপনি কোনোভাবে ইউরেনিয়াম 235 এর কনসেন্ট্রেশনটা বাড়াচ্ছেন। এটাকেই বলছি কি আমরা বলেন তো, যে এই কনসেন্ট্রেশন বাড়ানোর ফলে যে আপনার ইউরেনিয়ামটা তৈরি হচ্ছে, এটাকে বলছি আমরা হচ্ছে এনরিচড ইউরেনিয়াম। কথাটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ। এখন এই যে এনরিচড ইউরেনিয়ামটা যদি আপনি ইউজ করতে চান ফুয়েল হিসেবে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, তাহলে কিন্তু আপনাকে কিছু প্রসেসের মধ্যে যেতে হবে। এটাই হচ্ছে এক ধরনের প্রসেস যেটাকে বলছি আমরা আইসোটোপ সেপারেশন। এগুলোর জন্য আপনার কি হবে, যে ফুয়েলটা আলটিমেটলি আপনি তৈরি করবেন সেখানে ইউরেনিয়াম 235 এর কনসেন্ট্রেশনটা বেশি থাকবে, কিন্তু এর জন্য আপনার কিন্তু অনেক খরচ হবে। কারণ এই যে প্রসেসগুলো, অ্যাডিশনাল প্রসেসগুলো যে ইউজ করছেন, এই জন্য আপনার খরচটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? কিন্তু আপনি রেজাল্ট কি পাবেন বলেন তো? এই যে চেইন রিঅ্যাকশনটা যে সাস্টেনেবল হবে, সেটাকে আপনি এনশিওর করতে পারছেন। কেন বলেন তো? যে যত বেশি আপনার ইউরেনিয়াম 235 এর এরকম নিউক্লিয়াস থাকবে, তত বেশি কি নিউট্রনগুলোকে এদের হিট করার সম্ভাবনাটা বাড়বে না? আপনি নিউট্রন জেনারেট করলেন, তারা অনেক বেশি পরিমাণে কাইনেটিক এনার্জি সম্পন্ন, তারা খুবই ফ্ল্যাকচুয়েটেড ভাবে মুভ করছে। কিন্তু আপনি যদি আপনার যে ফুয়েলটা আছে সেখানে যদি আপনি এনশিওর করতে পারেন যে আপনার মানে অনেক বেশি ইউরেনিয়াম 235 এর কনসেন্ট্রেশন, তাহলে কিন্তু নিউট্রনগুলোর হিট করার সম্ভাবনা অনেক বাড়বে তাদেরকে, তাই না? তার মানে আপনার আরো বেশি নিউট্রন তৈরি হবে, তার মানে চেইন রিঅ্যাকশন হওয়ার সম্ভাবনাটা বাড়বে। কিন্তু এর জন্য আপনার কিছু মানে কস্ট বিয়ার করতে হবে। আচ্ছা, এখানে কি দেখাচ্ছে দেখেন, এই ডান পাশের ফিগারগুলো একটু লক্ষ্য করেন। এটা হচ্ছে আপনার নেচারে যে ইউরেনিয়ামটা থাকে সেটা। এই যে রেড পোর্শনটা দিয়ে বোঝানো হচ্ছে আপনার ইউরেনিয়াম 235 এর কনসেন্ট্রেশনটা। বুঝতে পারছেন এটা দেখে? এর চেয়ে আপনি যদি একটু বাড়ান, এই যে নিচের সেকেন্ড ফিগারটাতে কি দেখতে পাচ্ছেন, রেড পোর্শনের কনসেন্ট্রেশনটা একটু বেশি না আগের তুলনায়? তার মানে হচ্ছে কি, যে এখানে আগের তুলনায় আপনার ইউরেনিয়াম 235 এর কনসেন্ট্রেশনটা বেশি করা হয়েছে। কোনো একটা ওয়েতে আইসোটোপ সেপারেশন হয়, কোনো একটা ওয়েতে আপনার কি কনসেন্ট্রেশন বাড়ানো হয়েছে। আর লাস্টেরটা দেখেন তো কি লেখা আছে, হাইলি এনরিচড ইউরেনিয়াম। এখানে কি হবে বলেন তো, এটা অনেক বেশি ফিশনেবল। ফিশনেবল মানে কি, এটার ক্ষেত্রে ফিশন রিঅ্যাকশনের সম্ভাবনা অনেক বেশি। তার মানে কি, যেখানে আপনার নিউক্লিয়ার উইপন যারা মানে তৈরি করেন, তারা কিন্তু সবসময় কি এই ধরনের মানে নেচারে যেগুলো পাওয়া যায় সেগুলো অত বেশি ফিশনেবল না। আপনি সেটাকে কি করছেন, আরো বেশি হাইলি এনরিচড ইউরেনিয়ামে কনভার্ট করছেন, ইউরেনিয়াম 235 এর কনসেন্ট্রেশনটা বাড়িয়ে। তার মানে যারা যারা ধরেন নিউক্লিয়ার ওয়েপন তৈরি করে, তারা কিন্তু এইসব এই যে ইউরেনিয়াম 235 যেটা এনরিচড, সেটার জন্য কিন্তু অনেক বেশি মানে সার্চ করতে থাকে। এই জন্য এগুলোর যে আপনার ইউজটা, সেটা অনেক বেশি মনিটর করে হচ্ছে অ্যাটমিক এনার্জি এজেন্সিটা। ঠিক আছে? আপনার দেখেন যেটা একটা এখানে প্রজেক্টের নাম লেখা আছে ম্যানহাটন প্রজেক্ট। ম্যানহাটন প্রজেক্টটা কি জানেন? সেটা হচ্ছে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই যে ওনারা যে ফার্স্ট নিউক্লিয়ার ওয়েপন তৈরি করেন, তার জন্য রিসার্চের কিছু ব্যবস্থা করা হয়, নিউক্লিয়ার রিসার্চ, সেটার উপর বেস করে একটা প্রজেক্ট, ম্যানহাটন প্রজেক্ট নাম দেওয়া হয়েছিল এটাকে। এখানে আপনার ওনারা কি করতেন জানেন, যে এই যে ইউরেনিয়ামটা যেটা হচ্ছে আপনার অনেক বেশি ফিশনেবল, সেটাকে সরাসরি হাইলি এনরিচ বলতেন না, বা এনরিচ ইউরেনিয়াম বলতেন না, একটা কোড ওয়ার্ড ইউজ করতে, মানে যেন কেউ জেনে না যায় আর কি। যে এই কোড ওয়ার্ডটা ইউজ করতে দেখেন ওরালয়, এই এই নাম ইউজ করে এটাকে ব্যবহার করতে, মানে যেন কেউ জেনে না যায় যে এটা কোথায় হচ্ছে, আপনার রিসার্চটা কোথায় হচ্ছে, বা ওনারা যেহেতু তৈরি করছেন ফার্স্ট নিউক্লিয়ার ওয়েপন, ওনারা এটাকে অবশ্যই মানে এমন ভাবে ওনারা এই ওয়েপনটা তৈরি করেছে, মানে এখানে যে আপনার নিউক্লিয়ার রিঅ্যাকশনটা তৈরি করেছিল, এটা হচ্ছে আপনার আনকন্ট্রোলেবল, মানে আনকন্ট্রোল মানে পজিশনে চলে যাচ্ছে। এটা কিন্তু হচ্ছে আপনার যদি আপনি নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে চান, মানে এই রিঅ্যাকশনটা আর কন্ট্রোল করা যায় না, এমন পজিশনে আপনাকে নিয়ে যেতে হবে আলটিমেটলি। কিন্তু আমাদের যেটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইউজ হচ্ছে নিউক্লিয়ার ফুয়েল হিসেবে, এখানে আমরা অবশ্যই ডিস্ট্রাকটিভ কোনো পারপাস ইউজ করতে চাচ্ছি না। এখানে আমরা এমন কোনো ওয়ে ইউজ করব যেন আমাদের
নিউক্লিয়ার রিয়াকশন যেটা হচ্ছে আমাদের মেইন পারপাসটা সার্ভ করলেই হলো, যে হিট জেনারেশন, যেন আমরা স্টিম তৈরি করতে পারি। হিট জেনারেশনটা কত কম খরচে তৈরি করা যায় সেটা আর কি। ঠিক আছে, এখন এই জন্য আমরা কিন্তু যে রিয়াকশনটা মানে চাবো, নিউক্লিয়ার ফিশন রিয়াকশনটা, সেটা আমরা যেন কন্ট্রোল করতে পারি সেরকম কোনো প্রসেস মানে মাথায় রেখেই আপনার নিউক্লিয়ার রিয়াক্টরটা তৈরি করা হচ্ছে, যেন কোনোভাবে এটা ডিস্ট্রাকটিভ পর্যায়ে না যায়। ঠিক আছে, এখন দেখেন নেচারে কতটুকু দেয়া আছে, এখানে 2000 টন আপনার এনরিচ ইউরেনিয়াম পাওয়া যায়, আর বাদ বাকি আপনি কি করতে পারেন যে কিছু প্রসেস ফলো করে ইউরেনিয়ামকে আপনি যদি এরকম ন্যাচারাল ইউরেনিয়াম থেকে এনরিচ ইউরেনিয়ামে কনভার্ট করতে পারেন। ঠিক আছে, এখানে এটাই বলা হয়েছে। এবার দেখেন যেটা আমি বললাম অলরেডি, নিউক্লিয়ার ফুয়েল হিসেবে যেটা আমরা ইউজ করি, সেখানে যদি আমরা ন্যাচারাল ইউরেনিয়ামের জায়গায় এনরিচ ইউরেনিয়াম ইউজ করি তাহলে আমাদের কি হবে, চেইন রিঅ্যাকশনটা কিন্তু সাস্টেইনেবল হবে। এটার জন্যই আপনার কি করা হচ্ছে, যে এনরিচড ইউরেনিয়াম জিনিসটা এসেছে আর কি। আচ্ছা, এখন যে ন্যাচারাল ইউরেনিয়াম যেটা আপনার ন্যাচারাল ফুয়েল ছিল, সেটাকে আমরা কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করছি, সেটাই এখানে বলেছে যে মানুষ কি করছে, এই চেঞ্জটা আনছে। যেহেতু আপনার মাত্র কি 0.7% ইউরেনিয়াম 235 আছে ন্যাচারাল ইউরেনিয়ামে, সেটাকে আমরা কি করছি, আরো বেশি কনসেন্ট্রেশন বাড়িয়ে আলটিমেটলি এনরিচ ইউরেনিয়ামে কনভার্ট করছি। এই কথাটা কি বুঝছেন, এখানে কি বলেছে, হয়ে গেল এই যে যেটা আমি বললাম অলরেডি, যেখানে আমরা চাচ্ছি না যে নিউক্লিয়ার ওয়েপন যারা তৈরি করছে তারা যেমন আনকন্ট্রোলেবল কিছু একটা রিয়াকশন পর্যায়ে, যে রিয়াকশনটা আর কন্ট্রোল করা যাচ্ছে না। ঠিক আছে, আর কিন্তু আমরা যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইউজ করছি সেখানে আমরা চাচ্ছি কি যেন আপনার প্রসেসটা পুরোটাই কন্ট্রোলটা আপনার হাতে আসে, আপনি কি পরিমাণ হিট জেনারেট করবেন সেটাও যেন আপনার হাতে কন্ট্রোল থাকে। আচ্ছা, এখানে দেখেন আমাদের এই যে ইউরেনিয়াম 235 ছাড়াও, আপনারা কি শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। ইউরেনিয়াম 235 ছাড়াও কখনো কখনো মানে ভাগ্যক্রমে কখনো কখনো কি হয় দেখেন, ইউরেনিয়াম 238 যেটা আছে না, এটা কখনো কখনো মানে কিছু সময়ের জন্য চেইন রিঅ্যাকশন একটা শুরু করতে পারে। সেটা কিভাবে দেখেন, ইউরেনিয়াম 238 কখনো কখনো একটা করে নিউট্রন অ্যাবজর্ব করে, মানে ইউরেনিয়াম 235-এ হিট করার পর যে নিউট্রনগুলো তৈরি হলো, সেখানে আপনার ইউরেনিয়াম 238 কিন্তু কখনো কখনো একটা নিউট্রন অ্যাবজর্ব করে করে ওরা কিছু চেইন রিঅ্যাকশন শুরু করতে পারে কিছু সময়ের জন্য। আলটিমেটলি ইউরেনিয়াম 238 একটা নিউট্রন যখন অ্যাবজর্ব করে, ওরা হয়ে যায় ইউরেনিয়াম 239। ওরা এমিট করে দেখেন গ্যামা রে আর বিটা পার্টিকলস কিছু এমিট করে, এটা আলটিমেটলি নেপচুনিয়াম 239-এ কনভার্ট হয় এবং ফাইনালি এটা হয়ে যায় হচ্ছে প্লুটোনিয়াম 239। এটা কিন্তু অনেক মানে যারা ধরেন নিউক্লিয়ার বোম তৈরি করে তাদের জন্য অনেক মানে একটা মানে তারা এই জিনিসটাকে ইউজ করে একটা টক্সিক মেটেরিয়াল, বুঝছেন, নিউক্লিয়ার বোমটা কি বানাতে পারবে তারা, বুঝছেন, এটা খুবই ডিজায়ারেবল তাদের জন্য। মানে এই জিনিসটা প্লুটোনিয়াম 239 যখনই তারা, আমি আপনাদের বলছিলাম নিউক্লিয়ার ওয়েস্ট থেকে কিন্তু এটা তৈরি হয়। ঠিক আছে, প্লুটোনিয়াম 239 এটাকে আপনার কি করতে হয় যে একদম মানে মাটির নিচে গর্ত করে, বা দেখেছেন যে ওই যে রিঅ্যাক্টর গুলোর নিচে চাপা দিয়ে রাখা হয়, কারণ এটা যদি কোনোভাবে ওই যারা বোম তৈরি করে তাদের হাতে চলে যায় তাহলে তাহলে কিন্তু আপনার মানে তারা ডিস্ট্রাকটিভ কিছু তৈরি করতে পারে খুবই ইজিলি এটা দিয়ে। ঠিক আছে, এই জন্য এটাকে আপনার এর যে মানে ওয়েস্ট আর নিউক্লিয়ার ওয়েস্টটাকে সেটাকে ঠিকঠাক ভাবে আপনার অপসারণ করতে হয়। মানে মানুষ হচ্ছে করলে এটা তৈরি করতে পারে ইউরেনিয়াম 238 থেকে, যদি আপনার সে কোনোভাবে একটা মানে নিউট্রন অ্যাবজর্ব করে তাহলে সেটা আলটিমেটলি প্লুটোনিয়াম 239-এ কনভার্ট হয়। এটা দিয়ে মানুষও আপনার কি মানে নিউক্লিয়ার রিঅ্যাকশন করে মানে একটা আনকন্ট্রোলেবল কোনো সিচুয়েশনে কনভার্ট করতে পারে। ঠিক আছে, এখানে আরেকটা ওয়ে আছে যেটাকে বলা হচ্ছে আপনার থোরিয়াম। থোরিয়াম ইউজ করেও আপনার করা যায়, যেহেতু আপনার নেচারে ইউরেনিয়াম 235-এর পরিমাণ খুব বেশি না, এই জন্য মানুষ কিছু ওয়ে বের করছেন যেন আপনার মানে ফুয়েল নিউক্লিয়ার ফুয়েলটার পরিমাণটা বাড়ে। ঠিক আছে, যেন অন্য কোনো ওয়েতে কোনোভাবে ফুয়েল ইউজ করা যায় কিনা। সেজন্য কি আপনার থোরিয়ামকে যদি আপনি ইউরেনিয়াম 235-এর কাছাকাছি রাখেন তাহলে আলটিমেটলি প্রোট্যাক্টিনিয়াম তৈরি হয় একটা ইউরেনিয়াম 233, সেটা থেকে আবার কি আপনার ইউরেনিয়াম 233-তে কনভার্ট হয় এটা, সেটাও আপনার কি মানে মানে রেডিও অ্যাক্টিভিটি দেয় আর কি। ঠিক আছে, এই এলিমেন্টটাও যদি আপনি, এটা কিন্তু মানুষের দ্বারা ইনডিউসড, আপনাকে থোরিয়ামকে ইউরেনিয়াম 235-এর কাছাকাছি রাখতে হবে তাহলে আপনার কি হয়, সেটাও একটা রেডিও অ্যাক্টিভিটি দিতে পারে। এই জন্য আপনার ইউরেনিয়াম 238 আর থোরিয়াম
2 কে ফার্টাইল ম্যাটেরিয়াল বলা হয়। ইন্ডিয়ায় কিন্তু এই প্রসেসটা অলরেডি শুরু হয়েছে আপনার, এই যে থোরিয়াম 232 ইউজ করে ইউরেনিয়াম 233-তে মানে কনভার্ট করা, যে আপনার আলটিমেটলি যে রেডিও অ্যাক্টিভিটি পাওয়া যাচ্ছে এরকম কোনো ম্যাটেরিয়াল আবিষ্কার করা। ঠিক আছে, এটা এখনো না আমাদের দেশে তো আসেনি, আমাদের দেশে তো কেবল শুরু হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা এখনো কাজ চলছে, এগুলো এখনো কোনো কিছু পাওয়ার জেনারেশন হয়নি। কি হবে ফিউচারে দেখা যাক। এটা একটু লক্ষ্য করেন, এখানে কি দেখতে পাচ্ছেন বলেন তো দুইটা ফটোতে, এটা কি বুঝতে পারছেন, কি মনে হচ্ছে আপনাদের দেখে এই দুটো জিনিস? কেউ কি বলতে পারবেন এই দুটো জিনিস দিয়ে কি মনে হচ্ছে আপনাদের দেখে? এটা এটা কি বলেন তো, ইউরেনিয়াম অর, এটা কি বলেন তো, দেখে কি মনে হচ্ছে আপনাদের? পাথরের মতো বা আকরিক টাইপের। একদম হ্যাঁ, আকরিকটা মানে একদম মানে মানে র ম্যাটেরিয়ালটা, এটা নেচারে পাওয়া যায়। নেচারে কিন্তু ইউরেনিয়াম খুবই ইজিলি অ্যাভেলেবল, বুঝছেন, সিলভার গোল্ড এগুলোর চেয়েও আরো বেশি অ্যাভেলেবল। প্রবলেম হচ্ছে আপনার এখান থেকে এক্সট্র্যাক্ট করার প্রসেসটাই একটু প্রবলেমেটিক। সেখান থেকে আপনার এটা হচ্ছে আপনার ইনিশিয়াল একদম র ম্যাটেরিয়ালটা, সেখান থেকে আপনার এটা হচ্ছে ফাইনাল প্রসেস, মানে কিছু প্রসেসের মধ্যে দিয়ে আসলে এটাকে মানে পাস করানো হয়। প্রসেসের মধ্যে আলটিমেটলি যেটা আপনি নিউক্লিয়ার ফুয়েল হিসেবে ইউজ করবেন সেটা হচ্ছে আপনার ফুয়েল প্যালেট। এই ফুয়েল প্যালেটটাকে আবার কি করা হয় আপনার জানেন, যে আরেকটা মানে প্রলেপ দেওয়া হয়, এই প্রলেপ দিয়ে সেটাকে তৈরি করা হয়, যে আপনার এটাকে তখন বলা হয় যে ফুয়েল রড। এই ফুয়েল প্যালেটটা হচ্ছে আপনার কি, যে ইউরেনিয়াম 235 এনরিচড একটা ফুয়েল আর কি। এটা হচ্ছে কিছু প্রসেসের মধ্যে পাস করানোর পরে এই যে র ইউরেনিয়ামটাকে, এখানে মাত্র 0.7% ইউরেনিয়াম 235 আছে, সেখান থেকে আপনার কিছু প্রসেস পাস করানোর পরে আপনার এমন একটা ফুয়েল প্যালেট তৈরি করা যেখানে আপনার 3.5%-এর মতো ইউরেনিয়াম 235 আছে। ঠিক আছে, এটাকে আবার কি অনেক অ্যারেঞ্জমেন্টের মধ্যে পাস করানো হয়, মানে ফুয়েল হিসাবে ইউজ করার জন্য। মানে এটাকে আপনি আবার সিল করবেন, টিউবে ভরবেন, তখন ওটাকে ফুয়েল টিউব বলা হবে। এরকম ফুয়েল টিউবগুলোকে আবার কি একসাথে অ্যাসেম্বলি করবেন, তারপরে এটা আপনার রিঅ্যাক্টর ইউজ করা হচ্ছে। ঠিক আছে, রিঅ্যাক্টর কোর হিসেবে। ঠিক আছে, এবার আসেন ফিশন বিক্রিয়াটা এখানে দেখানো হয়েছে, এটা কি বুঝতে পারছেন কি করানো হচ্ছে এখানে, কি কি জেনারেট হচ্ছে? ইউরেনিয়াম 235-কে কি করা হচ্ছে এখানে বলেন তো, একটা নিউট্রন দিয়ে হিট করা হচ্ছে। হিট করানোর ফলে কি আমার কিছু লাইটার ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে, লাইটার নিউক্লি, আর কি নিউট্রন তৈরি হচ্ছে, আর কি এনার্জি তৈরি হচ্ছে। এনার্জিটা কি বলেন তো, আপনি যদি এদের মাস আর এই মাস যোগ করে দেখেন এটা কিন্তু সমান হবে না, অবশ্যই কম বেশি হবে। কেন কম বেশি হবে বলেন তো, এই যে কিছু পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে, যে আইনস্টাইন কি বলেছেন যে আপনি এনার্জি আর মাসকে কি মানে ইন্টারচেঞ্জ করে বলতে পারেন, তাহলে আপনার যে এনার্জি রিলিজ হচ্ছে এই জন্য কিন্তু ম্যাস দুটো সমান হচ্ছে না, মানে ইনিশিয়ালি আর ফাইনাল প্রোডাক্টের মধ্যে মাসের ডিফারেন্সটা হচ্ছে এই জন্যই। এটা একটু লক্ষ্য করেন, এখানে কি দেখানো হচ্ছে বলেন তো আমাকে, এই প্রসেসটা একটু বলেন তো কি হচ্ছে এখানে। সবাই তো ঘুমাবেন আমি জানি, কিন্তু এটা আমি জিজ্ঞেস করছি সেজন্যই যেন না ঘুমান। বলেন এখানে কি হচ্ছে, ইউরেনিয়াম 230, চেইন রিঅ্যাকশন। জি বাবা, এখানে কি হচ্ছে দেখেন, ইউরেনিয়াম 235-কে নিউট্রন দিয়ে হিট করছে, করার পর কি কি প্রোডাক্ট হচ্ছে বলেন তো, বাই প্রোডাক্ট গুলো কি কি, ক্রিপ্টন, বেরিয়াম, আর কি আপনার এডিশনাল 3টা নিউট্রন দেখেন, গ্যামা রে হচ্ছে, এগুলো আমরা এখানে দেখানো হচ্ছে না। তারপরে এই 3টা নিউট্রন যে কি হচ্ছে আপনার আবার ইউরেনিয়ামকে হিট করছে, দেখেন আবার 3টা ইউরেনিয়ামকে হিট করেছে। তারপরে আবার কি এই 3টা এই ইউরেনিয়াম থেকে কি হচ্ছে, বেরিয়াম, ক্রিপ্টন, আর এখানে কি হচ্ছে দেখেন তো, এখানে যতগুলো আপনার নিউট্রন ফর্ম করলো এখানে কিছু পরিমাণ দেখানো হচ্ছে যে আপনার এই নিউট্রনটা যেমন ধরেন যে সে কোথায় চলে গিয়েছে জানা যাচ্ছে না, আবার হচ্ছে কি এই নিউট্রনটা যে হিট করছে ঠিকঠাক মতো, মানে আপনার যতগুলো নিউট্রন অবশিষ্ট থাকবে এসকেপড বা অ্যাবজর্পশনের পর ততগুলো কিন্তু আপনার চেইন রিয়াকশন ফর্ম করবে। যত বেশি নিউট্রন রিলিজ হচ্ছে তত বেশি আপনার কি হচ্ছে, সে আরেকটা নিউট্রনকে আর আরেকটা ইউরেনিয়ামকে হিট করার প্রবাবিলিটি পাচ্ছে, তাই না?
এখানে এই কথাটাই বলেছে, কিছু পরিমাণে অ্যাবজর্ব হচ্ছে সেটা দেখিয়েছে। এখানে একটু লক্ষ্য করেন এই স্লাইডটাতে এখানে কি বলা হয়েছে দেখেন, যে যেহেতু আপনার এই যেগুলো প্রোডাকশন, এই রিয়াকশনের পর যেগুলো প্রোডাকশন হচ্ছে দেখেন, ইনিশিয়ালি যে নিউট্রনটা ছিল এই নিউট্রনটাকে কি বলা হচ্ছে বলেন তো, নামটা এখানে কি দেয়া আছে? পড়েন, এটা রিডিং পড়েন। স্লো বা থার্মাল নিউট্রন। এই নিউট্রনটা বুঝছেন স্লো কেন? কারণ হচ্ছে একে কিন্তু আপনি মানে অত বেশি আপনি যে রিয়াকশনটা হচ্ছে রিয়াকশনের পরে যে নিউট্রনটা তৈরি হচ্ছে সেগুলো খুবই ফাস্ট। কেন? কারণ ওদের কাইনেটিক এনার্জিটা অনেক বেশি। আপনি কি করছেন এখানে, একে হিট করছেন একটা নিউট্রন দিয়ে। এই নিউট্রনটা কি হচ্ছে আপনার এর একটা কাইনেটিক এনার্জিতে এসে একে হিট করছে, হিট করার পরে কি হচ্ছে এনার্জি রিলিজ করছে। এনার্জি রিলিজ করছে এত যে আপনার এই নিউট্রনগুলো অনেক বেশি কাইনেটিক এনার্জি সম্পন্ন হচ্ছে, কিন্তু যে এনার্জি রিলিজ করছে তার কিছু ফ্র্যাকশন এরা পাচ্ছে। বাদ বাকি এনার্জি কোথায় ইউজ হচ্ছে? আপনার ওয়াটারটাকে বা কুলেন্টটাকে হিট আপ করার জন্য, হিট প্রোডাকশনের জন্য। এখন এই জন্য আপনি শুরুতে যে নিউট্রনটাকে ইউজ করেছিলেন সে কিন্তু ঠিকঠাক দেখেন এই নিউক্লিয়াসটাকে হিট করতে পেরেছে, কিন্তু আপনি যেই মানে যেগুলো প্রোডাক্ট পাচ্ছেন সেই প্রোডাক্টগুলো কি বলেন তো, তারা কিন্তু অনেক বেশি কাইনেটিক এনার্জি সম্পন্ন হয়, পরবর্তী নিউক্লিয়াসকে হিট করবে কিনা এটা কিন্তু এনশিওর না। এই জন্য আপনার কি করা হচ্ছে বলেন তো, এখানে মডারেটর ইউজ করা হচ্ছে। মডারেটর হিসেবে আপনার শুরুতে একদম গ্রাফাইট ইউজ করা হয়েছিল। এখানে আপনার এখন মানে আমাদের এখন যেগুলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইউজ করা হয় সেখানে মডারেটর হিসেবে ইউজ করা হচ্ছে পানিকে। ঠিক আছে, এই পানির যে আপনার নিউক্লিগুলো, যেগুলো নিউক্লিয়াস আছে এগুলোর সাথে যখন আপনার এই ফ্যাস্ট নিউট্রনগুলো সরি ফ্যাস্ট নিউট্রনগুলো যখন এদের সাথে আপনার ধাক্কা খাবে তখন আলটিমেটলি এরা কি বলেন তো কিছু এনার্জি রিলিজ করবে না ধাক্কা খাওয়ার পর? তখন কিন্তু আলটিমেটলি তারা স্লো নিউট্রনে কনভার্ট হবে। ঠিক আছে, স্লো নিউট্রনে কনভার্ট করার উদ্দেশ্য কি? যেন তারা আগে যেরকম ভাবে মুভ করছিল সেটা এনশিওর ছিল না যে এই নিউক্লিয়াসকে সে হিট করবে কিনা, এখন সেটা এনশিওর করা যে আপনার পরবর্তী সেই যে ইউরেনিয়ামের নিউক্লিয়াস সেটাকে আবার হিট করছে। ঠিক আছে, তাহলে এই ফাস্ট নিউট্রনগুলোকে স্লো নিউট্রনে কনভার্ট করাই হচ্ছে এই মডারেটরের কাজ। আপনি মডারেটর আপনার আপনার পছন্দ মতো ইউজ করতে পারবেন। ম্যাম বেশি স্পিডে হিট করলে মানে সুবিধা না নাকি? না বাবা, বেশি স্পিড হলে সে হিট করবেই না। আমি আপনাদের দেখিয়েছিলাম না যে এরা হচ্ছে কি হয় তখন নিউক্লিয়াস পর্যন্ত পৌঁছাতেই পারে না, এমন ভাবে ওরা মুভ করা শুরু করে যে ধরেন এদেরকে মানে হিট করতেই পারে না, নিউক্লিয়াস পর্যন্ত পৌঁছাই না ওরা, এত বেশি ফাস্টার মুভ করতে থাকে। বুঝতে পেরেছেন? এনার্জি কিছু বেশি বেশি আপনি বলছেন যে বেশি স্পিডে হিট করলে কি সুবিধা বলেন তো, যেটা বলতে চাচ্ছেন? বেশি এনার্জি রিলিজ হবে তা তো না, সেটা হিট করবে কিনা সেটাই তো এনশিওর না। আপনার দরকার হচ্ছে এই নিউক্লিয়াসটাকে হিট করা, সেই নিউক্লিয়াসকে হিট না করে অন্যদিকে চলে গেল, বা যদি সে অন্যদিকে চলে যায় ধরেন ইউরেনিয়াম-238 যেমন, ও হচ্ছে কি আবার এই যে নিউট্রনগুলোকে অ্যাবজর্ভ করে নেয়, সে অ্যাবজর্ভ করে নিল, তাহলে তো আপনার চেইন রিঅ্যাকশনটা আর সাস্টেনেবলই হলো না, আর নিউট্রনগুলো তো লেফট থাকলোই না। তাহলে কিভাবে আপনার পরবর্তী চেইন রিঅ্যাকশন ইনিশিয়েট করবেন? ঠিক আছে, এই জন্য আমাদের মানে অনেক বেশি কাইনেটিক এনার্জি সম্পন্ন নিউট্রনগুলোকে স্লো করানোর জন্যই এই মডারেটরগুলো ইউজ করা হচ্ছে। একটা আপনাদের আমি ভিডিও দেখাতে চাচ্ছি। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখতে পাচ্ছেন কোন স্ক্রিন? দেখতে পাচ্ছিলাম কিন্তু ভিডিও তো নাই। কি দেখতে পাচ্ছেন সেটা জিজ্ঞেস করতে ম্যাম চাচ্ছি। স্লাইডটা স্লাইডটা এখনো স্লাইড দেখতে পাচ্ছেন? জি ম্যাম। ম্যাম এখন চলে গেছে। হুম, এটা একটু লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। এটা কি বলেন তো? এটা একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এটা আমি সেদিন প্রথম দিন একটু বলেছিলাম
যে কি হয় বলেন তো এখানে এই জায়গাটা কি করা হচ্ছে, রিঅ্যাক্টর ভেসেল যেটা, এখানে কি করা হচ্ছে দেখেন, এখানে বলছে যে আমরা যেগুলো ট্রেডিশনাল ফুয়েল ইউজ করতাম কোল, এগুলো অলমোস্ট বিলুপ্ত প্রায়। এখন কি করছি যে আমরা চাচ্ছি যে নিউক্লিয়ার রিঅ্যাকশনের মাধ্যমে পাওয়ার জেনারেট করতে। মেইন ব্যাপারটা কিন্তু পুরোপুরি আপনার স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট বা কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টের মতোই, যে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে হিট জেনারেট করা। হিট জেনারেট করা কেন, আপনি যেন ওয়াটারকে স্টিমে কনভার্ট করতে পারেন, স্টিম প্রেশার দিয়ে আবার কি টারবাইনকে ঘোরাবেন, ব্যাপারটা হচ্ছে তাই, তাই না? এগুলো কিন্তু সব সেম আগের মতোই, কিন্তু এখানে প্রসেসটা ডিফারেন্ট কেন? আগে যেমন আপনার যেই ফার্নেসটা ছিল কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টে, সেটা রিপ্লেসমেন্টটা হচ্ছে এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা। এখানে আপনার হিট প্রডিউস হচ্ছে কিভাবে, আপনার নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনের মাধ্যমে, সেটা এখানে দেখানো হচ্ছে। দেখেন এর এর পার্টগুলো কি কি সেটা একটু লক্ষ্য করেন। এই যে এগুলোকে বলছে হচ্ছে আপনার ফুয়েল এলিমেন্ট। ফুয়েল এলিমেন্ট গুলো কি বলেন তো, এই যে এগুলো ভেতরের গুলো, এগুলোকে বলছে আপনার ফুয়েল এলিমেন্ট। ফুয়েল এলিমেন্ট গুলো কি এখানে আসলে ফুয়েল হিসেবে কি ইউজ করছেন বলেন তো? এগুলো হচ্ছে ফুয়েল এলিমেন্ট। এই ফুয়েল এলিমেন্ট হিসেবে কি ইউজ করছেন বলেন, এতক্ষণ ধরে কি বললাম? ইউরেনিয়াম। ইউরেনিয়াম ইউজ করছেন। আপনি ট্রাই করবেন কি যে ইউরেনিয়ামে যেন আপনার ইউরেনিয়াম 235 এর কনসেন্ট্রেশনটা বাড়ানো থাকে, বাড়ানো থাকলে সেটাকে আমরা কি বলবো, এনরিচড ইউরেনিয়াম বলবো না? ইয়েস ম্যাম। ন্যাচারাল ইউরেনিয়াম থেকে আমরা কি এনরিচড ইউরেনিয়ামে কনভার্ট করতে পারি, ঠিক আছে? এখন কি বলেন তো যে এগুলো কিন্তু আসলে মানে পুরোপুরি সম্পূর্ণটাই ইউরেনিয়াম দেয়া থাকে না, কিছু কিছু ডাইলিউট করা থাকে। ডাইলিউট করা থাকে কেন বলেন তো, ইউরেনিয়ামের সাথে কিছু মিক্স করা থাকে নন ফিজেবল ম্যাটেরিয়াল গুলো, নন ফিজেনেবল, এগুলো কেন মিক্স করা থাকে বলেন তো, বলতে পারবেন নাকি? একদম এনরিচ ইউরেনিয়াম যেমন ধরেন যে অনেক বেশি হাইলি কনসেন্ট্রেটেড ইউরেনিয়াম 235 এর পোর্শন আছে, সেটা কিন্তু আমরা চাচ্ছি না। হলে কি হবে, আপনার যে চেইন রিঅ্যাকশনটা ফর্ম করবে সেটা কিন্তু কিন্তু আপনি আর কন্ট্রোল করতে পারবেন না। কন্ট্রোল করতে পারবেন? সেটা তো আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি কি যেন একটা লেভেলে থাকে, এবং শুধুমাত্র আপনার এই ফুয়েল এলিমেন্ট গুলোতে ইউরেনিয়াম 235ই বেশি পরিমাণে দেওয়া থাকে না, কিছু আপনার মিক্স করা থাকে, ডাইলিউট করা থাকে, যেন রিয়াকশনটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। আবার ধরেন আল্লাহ না করুক কোনো কারণে একটা মানে অ্যাক্সিডেন্ট হলো, এই অ্যাক্সিডেন্টের কারণে যেগুলো আপনার ড্যামেজ হয়, ড্যামেজের পরিমাণ যেন আপনি কমাতে পারেন, যেন মিনিমাইজ করতে পারেন ড্যামেজটা, ঠিক আছে? এই জন্য আপনার খুব বেশি রেডিও অ্যাক্টিভিটি যেন না হয় সেটাও আমাকে খেয়াল রাখতে হবে। ওর্স কেসে কি হতে পারে, এখানে আবার কিছু আপনার প্রলেপ দেয়া থাকে, ঠিক আছে? ফুয়েলে এই ফুয়েল রড, এগুলোকে ফুয়েল রড বলা হয়, এগুলোতে কিছু প্রলেপ দেয়া থাকে। প্রলেপ দেয়া থাকে কেন, যেন হচ্ছে আপনার মানে এগুলোতে মানে করোশন না হয়, ঠিক আছে? অ্যালুমিনিয়াম বা স্টেইনলেস স্টিলে কিছু প্রলেপ দেয়া থাকে ফুয়েল এলিমেন্টের উপরে। দেখেন এগুলো ভ্যারি করে আপনার রিঅ্যাক্টর অনুসারে, যে কত পরিমাণ আপনি ফুয়েল রড ইউজ করবেন। কি পরিমাণ ফুয়েল রড ইউজ করবেন এগুলো ভ্যারি করবে আপনার রিঅ্যাক্টরের সাইজ অনুসারে, এই ভেসেলটা কেমন হবে। রিঅ্যাক্টর কোর বলা হয় এগুলোকে একসাথে, বুঝছেন? সবগুলো যদি একসাথে আপনি করেন। আর এটা হচ্ছে মডারেটর। মডারেটর হিসেবে মেইনলি আপনার কি ইউজ করা হয় বললাম আমি, যে ওয়াটারই ইউজ করা হয়। ওয়াটারের যখন আপনার অ্যাটমগুলোর সাথে এগুলো আপনার যেগুলো আপনার অনেক বেশি এনার্জি সম্পন্ন নিউট্রন থাকে, সেগুলো যখন আপনার ধাক্কা খাবে তখন কিন্তু আপনার তারা কিছু এনার্জি হারাবে। আচ্ছা এটা দেখেন আগে, এই যে এগুলো দেখছেন না, এই যে রডগুলো, এগুলোকে বলা হচ্ছে আপনার কন্ট্রোল রড। এই ভেতরের গুলো ছিল হচ্ছে আপনার ফুয়েল এলিমেন্ট, এগুলো হচ্ছে আপনার কন্ট্রোল রড। কন্ট্রোল রডের কাজ কি জানেন, মানে যদি আপনার অনেক বেশি পরিমাণ নিউট্রন জেনারেট হয়ে যায়, সেই নিউট্রনগুলোকে তারা অ্যাবজর্ব করে। মানে আপনি আপনি চাচ্ছেন যে কখনো হিট প্রোডাকশন বেশি হোক, কখনো হিট প্রোডাকশন কম হোক, কখনো আপনি যদি চান যে কোনো রকম কি নিউক্লিয়ার রিয়াকশনই না হোক, সবগুলো নিউট্রনকে তখন আপনার কি অ্যাবজর্ব করে নেওয়ার মতো কিছু থাকতে হবে। যে কন্ট্রোল রডগুলো আপনি এখানে ইনসার্ট করে কি করছেন, এটা এনশিওর করছেন যে রিয়াকশনটা আপনার কন্ট্রোলে আছে।
এই থার্মাল নিউট্রন যেটা বললাম যে শুরুতে যে স্লো নিউট্রনটা ছিল, সেই নিউট্রনটা দেখছেন কত কম এনার্জি ছিল, ওটা 0.04 ইলেকট্রন, মানে 0.04 ইলেকট্রন ভোল্ট এনার্জি সম্পন্ন। প্রথমে যে নিউট্রনটা দিয়ে আপনি তাকে হিট করছেন, ইউরেনিয়াম 235 কে হিট করছেন, দেখেন 3টা নিউট্রন ফর্ম করলো। এবার এই নিউট্রনগুলো অনেক বেশি কাইনেটিক এনার্জি সম্পন্ন হয়, ঠিক আছে? এগুলোর কিন্তু আপনার এনার্জি অনেক বেশি হয় শুরুর নিউট্রনটা, যে 1 মেগা ইলেকট্রন ভোল্ট পরিমাণ, ঠিক আছে? এখন আপনি এই যে এগুলোকে আপনাকে এনশিওর করতে হবে যেন অন্যান্য এই নিউক্লিয়াসকে তারা হিট করে, আবার যেন নিউট্রন ফর্ম হয়, আবার যেন হিট করে, বারবার একটা চেইন রিয়াকশন প্রসেস যেন শুরু হয়, ঠিক? এটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। দেখেন কি হচ্ছে এখানে, বুঝতে পারছেন এখানে কি হচ্ছে? একটা নিউট্রন ফর্ম করলো, সে যে আবার কি আপনার ফুয়েল এলিমেন্টটাকে হিট করছে, তারপরে কি ওখান থেকে আবার কি নিউট্রন ফর্ম করছে, আবার সেই নিউট্রনগুলো আবার ফুয়েল এলিমেন্টকে হিট করছে, ঠিক আছে? এখন নিউট্রনগুলো যদি অনেক বেশি পরিমাণ তৈরি হয়ে যায়, তখন তো আপনার কি রিয়াকশনটাকে কন্ট্রোল করতে পারবেন না। এটা দেখাচ্ছে যে মডারেটর গুলো ইউজ করা হচ্ছে এই জন্য, যে এই যে একটা দেখেন নিউট্রন যেটা ফর্ম করলো, সে যদি ওয়াটারের মলিকিউল গুলোর সাথে এরকম ধাক্কা খায়, তাহলে তার এনার্জিটা আলটিমেটলি কমে যাবে। তাহলে আপনার সে ঠিকঠাক ভাবে অন্যান্য ফুয়েলকে হিট করতে পারবে। তখন আপনার সেটা এনশিওরড হবে যে এটা এনার্জিটা কমে যাচ্ছে, ঠিক আছে? এনার্জি কমে গেলে আপনার যেমন সে বিক্ষিপ্তভাবে মুভ করছিল সেটা আর থাকবে না, তার কাইনেটিক এনার্জি কম, সে এখন কোনো না কোনো ভাবে যে ফুয়েল সেলকে এরকম আঘাত করছে, দেখেন আবার নিউট্রন ফর্ম করছে। আর কন্ট্রোল রড গুলো সাধারণত কি দিয়ে তৈরি হয় দেখেন, ক্যাডমিয়াম দিয়ে তৈরি হয় ইউজুয়ালি। এগুলো ওরা কি করে, আপনার যে এডিশনাল যে নিউট্রন গুলো ফর্ম করছে সেগুলোকে অ্যাবজর্ব করে নেয়। যখন আপনি কন্ট্রোল রড এখানে ইনসার্ট করবেন, তখন যে এডিশনাল নিউট্রন গুলো সেগুলো সে অ্যাবজর্ব করে নিচ্ছে। দেখেন নিউট্রন গুলো সে অ্যাবজর্ব করে নিল, ঠিক আছে? আপনি যদি চান যে এখন আর কোনো রিয়াকশনই না হোক, রিয়াকশনটা কোনো সাস্টেনই না করুক চেইন রিয়াকশনটা, তাহলে আপনি পুরোপুরি এটাকে ইনসার্ট করে দিয়ে এনশিওর করলেন যে সবগুলো নিউট্রনকে সে অ্যাবজর্ব করে নিয়েছে। হচ্ছে ক্যাডমিয়াম আর বোরন দিয়ে এটা তৈরি আপনার এই যে কন্ট্রোল রড গুলো। এই ভিডিওটা শেষ হলে আমরা একটু 5 মিনিট ব্রেক নিব, হ্যাঁ? এই যে তারপরে আপনার কি হলো, যে হিটটা প্রডিউস হলো, সেটা কিন্তু দেখেন এই হিটটা এখানে এক্সচেঞ্জ হয়। এখানে একটা আপনার ফ্লুইড থাকে, এটাকে বলছি আমরা প্রাইমারি ফ্লুইড। এই ফ্লুইডটা আপনার কি জাস্ট এইটুকু পাইপের মধ্য দিয়ে ফ্লো হচ্ছে, কিন্তু এই ফ্লুইডটা কিন্তু আপনার এই সেকেন্ডারি ফ্লুইডের সাথে মিশছে না, এখানে শুধু হিটটা এক্সচেঞ্জ করছে সে। আচ্ছা, এগুলো পড়াবো একটু পরেই। দেখেন তাহলে আপনার কি হচ্ছে আলটিমেটলি, এই যে ওয়াটারগুলো এখানে আছে, এখানে ওয়াটারগুলো স্টিমে কনভার্টেড হচ্ছে, স্টিমে কনভার্ট করে আবার টারবাইনকে মুভ করাচ্ছে, ঠিক আছে? এরপর আমি এই যে রিঅ্যাক্টরটা পড়াবো, তো ওই জন্য ওটা দেখালাম। আমরা একটু 5 মিনিট ব্রেক নিই, আপনারা 5 মিনিট পরে আসেন। হ্যাঁ। সবাইকে আসছেন? আমি শুরু করবো আবার। জি ম্যাম, শুরু করেন। আচ্ছা তাহলে এখন বলেন, তাহলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমাদের কি কি এলিমেন্ট মেইন থাকছে বলেন তো? এই যে একটু আগে যে আমরা দেখলাম যে আপনার এখানে ছিল নিউক্লিয়ার রিঅ্যাক্টর, একটা রিঅ্যাক্টরের ভেতরে আপনার ওই যে ফুয়েল রড ওগুলো এটা সেটা আছে, মডারেটর। তারপর হচ্ছে আপনার মেইন এলিমেন্ট ছিল কি আপনার নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তারপর হচ্ছে এক জায়গায় হিট এক্সচেঞ্জ হচ্ছে, স্টিম টারবাইন, অল্টারনেটর বা জেনারেটর আর কন্ডেন্সার। এটা শুরুতে আমি বলেছিলাম, তাই না? এখন দেখেন
যে আপনার নিউক্লিয়ার রিঅ্যাক্টর আসলে কি হচ্ছে বলেন তো? যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর দেখা যাচ্ছে এখানে, দেখেন এখানে কি কি জিনিস আছে আমাকে বলেন তো? একটু আগে আমরা দেখলাম যে কি কি জিনিস আছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে, বলতে পারবেন কি কি আছে? এই যে একটু আগে যে দেখলাম একটা রিঅ্যাক্টর ভেসেল থাকে, দেখেছেন না একটু আগে ছবিতে? রিঅ্যাক্টর ভেসেল আছে। রিঅ্যাক্টর ভেসেলের মধ্যে কি কি থাকছে আপনার? যে আপনারা দেখেছেন যে ফুয়েল রড তো বুঝতে পেরেছেন না কোনটা এখন? ফুয়েল রড কি দিয়ে তৈরি? তারপরে কি থাকছে? মডারেটর হচ্ছে আপনার ধরেন ওয়াটারের লেভেলটা, যে ডটের দিয়ে দেখানো হচ্ছে এটা হচ্ছে মডারেটর। আর কি থাকতে পারে? যে রিঅ্যাক্টর ট্যাঙ্ক, যেখানে আপনার পুরো প্রসেসটা হচ্ছে ট্যাঙ্কটা অবশ্যই কি একটা শিল্ড দেয়া থাকে। আর কি থাকে দেখেন এখানে, এই যে থার্মাল শিল্ড থাকে। থার্মাল শিল্ডটা কেন থাকে বলেন তো? থার্মাল শিল্ডিং বলে কি বুঝতে পারছেন এখানে? টেম্পারেচার যাতে বাহিরে না যেতে পারে। টেম্পারেচার যেন কিছু পরিমাণ মানে সে যেন অ্যাবজর্ব করে নেয়, কিছু পরিমাণ যেন টেম্পারেচার বাইরে যেতে না পারে। আবার এখানে দেখেন যে এই যে কুল্যান্ট পাঠানো হচ্ছে, সেটাকে আমরা কি নর্মাল ওয়াটার ইউজ করছি তাই না? ওয়াটারটাকে এখানে ইন করা হচ্ছে, এখানে আউট করা হচ্ছে। কেন? ওই একই কাজ, যে আপনার কি হচ্ছে যেন টেম্পারেচারটা আপনার কন্ট্রোলে থাকে, যেন এই এলিমেন্টগুলো খুব বেশি পরিমাণে আপনার হিট আপ হয়ে না যায়। আচ্ছা দেখেন এখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কিছু ফটো দেয়া আছে। এটা হচ্ছে একটা রিসার্চ পারপাসে তৈরি করা হয়েছিল নিউক্লিয়ার রিঅ্যাক্টর। আর এটা হচ্ছে আপনার রিয়েল ফটো একটা। এখানে বলেন তো নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোনটা? ডান পাশের ফটোটাতে বলতে পারবেন? এই যে এখানে কিন্তু আপনার নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা আটকানো, এই যে এখানে এগুলোতে। আর এই বড় বড় দুটো কি বলেন দেখি? বলেন, এটাকে চিমনি বলতে টাইপ। পারবেন না? এটা হচ্ছে আপনার কুলিং টাওয়ারটা, হ্যাঁ হ্যাঁ, কুলিং টাওয়ার। কুলিং টাওয়ার। এখানে বলেছে না আপনার আরো বেশি কিন্তু কুলিং ওয়াটার লাগবে, কারণ এখানে হিট কিন্তু আপনার অনেক বেশি হচ্ছে। আপনি ধরেন যে এই যে একটু আগে প্যালেট দেখলেন না, এই যে ফুয়েল প্যালেট গুলো, এরকম এক একটা ফুয়েল প্যালেট আপনার ইকুয়াল টু হচ্ছে, মানে যে পরিমাণ এনার্জি প্রডিউস করবে সেটা হচ্ছে আপনার যদি মানে 1 মিলিয়ন টন আপনার কোল সে পরিমাণ এনার্জি প্রডিউস করবে, বুঝছেন? এত পরিমাণে তারা হিট এনার্জি প্রডিউস করতে পারে। আচ্ছা, এখানে আপনার যে কথাগুলো আমি বলেছি অলরেডি সেগুলোই বলেছে, যে রিঅ্যাক্টর কোর কি, তারপরে আপনার হচ্ছে মডারেটর কি, সেগুলোই বলা হয়েছে। থার্মাল শিল্ডিংটা কি দেখেন এখানে বলা আছে যে যেগুলো আপনার কিছু রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, বেটা পার্টিকেল বলেন বা গ্যামা রে বলেন, এগুলো সব ম্যাক্সিমাম পরিমাণে তারা যেন শোষণ করে নেয়। ঠিক আছে, এই জন্য আপনার থার্মাল শিল্ডিংটা ইউজ করা হয়েছে। আর রিফ্লেক্টর বলে একটা জিনিস আছে, রিফ্লেক্টর এটা কি করে বলেন তো? যে এটা হচ্ছে রিঅ্যাক্টর কোরকে পেঁচিয়ে রাখা হয়, যেন হচ্ছে আপনার যে নিউট্রনগুলো যেগুলো চলে যেতে চায় সেগুলোকে যেন মানে আপনার রিটার্ন ব্যাক করায়, রিফ্লেক্টরের সাহায্যে তারা রিটার্ন ব্যাক করে আবার। ঠিক আছে, যেন বাইরে চলে যেতে না পারে। আর রিঅ্যাক্টর ভেসেল কি, এটা আপনারা জানেন যে পুরো জিনিসটা যেটা যার উপরে আপনার থাকে সেটাই হচ্ছে আপনার রিঅ্যাক্টর ভেসেল, যেটা আপনার কি কন্টেইনমেন্টের মানে যেটা আপনার সম্পূর্ণ জিনিসটাকে ধরে রাখে, সেটাই হচ্ছে আপনার রিঅ্যাক্টর ভেসেলটা। এবার দেখেন এখানে কুলিং অ্যারেঞ্জমেন্ট কিছু আছে, কুলিং অ্যারেঞ্জমেন্ট কেন আছে সেটাও আপনারা জানেন। একটা টার্ম আছে যে জিনিসটা, সেটা হচ্ছে কি যে আপনার এই টার্মটা দেখেন এখানে রেড মার্ক করে উল্লেখ করা আছে, স্ক্র্যামিং বলে এটাকে। স্ক্র্যামিং জিনিসটা কি জানেন? যে আপনার এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এই টার্মটা খুবই ইউজ করা হয়, যে স্ক্র্যামিং জিনিসটা কি হচ্ছে আসলে, যে আপনি যদি মানে ইমার্জেন্সি শাটডাউন করতে চান নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কাজগুলো, তাহলে আপনাকে এই স্ক্র্যামিংটা করতে হয়। ইউজুয়ালি কি হয় জানেন, এই যে কন্ট্রোল রড গুলো যেটা আছে না, কন্ট্রোল রড গুলো ইউজুয়ালি আপনার এই যে উপর দিয়ে দেয়া থাকে, কন্ট্রোল রড গুলো এমন ভাবে দেয়া থাকে যেন আপনার নিচের দিকে ইলেকট্রোম্যাগনেট থাকে, যেন কি হয় যে কোনো আপনার ইমার্জেন্সি পারপাসে সবগুলো কন্ট্রোল রড, এগুলো কিন্তু আপনার পজিশন আপনি চেঞ্জ করতে পারবেন, বুঝছেন? বিভিন্ন পজিশনে দেখে রাখতে পারবেন, এই পজিশনটা চেঞ্জ করতে পারবেন, একটু একটু ইনসার্ট করবেন না পুরোপুরি ইনসার্ট করবেন, এটা কিন্তু আপনার কন্ট্রোলে আছে। এই কন্ট্রোল রড গুলো আপনার পুরোপুরি যখন একদম ভেতরে ইনসার্ট করে ফেলবেন, মানে ধরেন আপনার ইমার্জেন্সি কোনো একটা স্টেজ চলে আসলো যেখানে আপনার কি সম্পূর্ণ মানে এই রিঅ্যাক্টরের যে মানে রিয়াকশন গুলো পুরোপুরি অফ করতে হচ্ছে,
তখন আপনি কি চাচ্ছেন যে কন্ট্রোল রডগুলো যেন পুরোপুরি আপনার ইনসার্টেড থাকে ভেতরে। এজন্য কি করা হয় জানেন, এখানে ইলেকট্রোম্যাগনেট ইউজ করা হয়, যেন ধরেন কোনো কারণে পাওয়ার ফেলিয়ার হলো, যেন কন্ট্রোল রডগুলো ওদের নিজস্ব যে গ্র্যাভিটি, ওদের ভরের কারণে গ্র্যাভিটির আকর্ষণে যেন একদম নিচে চলে আসে, যেন রিয়াকশনটা পুরোপুরি অফ হয়ে যায়। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে আপনার স্ক্রেমিং, যে আপনার যেটা ইমার্জেন্সি শাটডাউন সেটা। এইখানে ডেফিনেশনটা লেখা আছে, এটা একটু পড়বেন আপনারা, আমি বললাম অলরেডি, ঠিক আছে। আর এখানে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কম্পাউন্ডগুলো এগুলো অলরেডি বলা হয়েছে। একটা জিনিস আছে এখানে দেখেন কি লেখা আছে, বায়োলজিক্যাল শিল্ড। এটা কি লেখা আছে বলেন তো? আপনার যে ফিশন প্রক্রিয়া, যে রেডিয়েশনটা প্রডিউস হচ্ছে, সেগুলো আমরা চাচ্ছি কোনোভাবেই যেটা নেচারে না আসে, এই জন্য যতগুলো সেফটি অ্যারেঞ্জমেন্ট সম্ভব আমরা নিচ্ছি। এটারই একটা পোর্শন হচ্ছে বায়োলজিক্যাল শিল্ড, যেন কোনো রেডিও অ্যাক্টিভ কিছু সেগুলো যেন বাইরে আসতে না পারে, রেডিয়েশনটা। আচ্ছা, এখন আসেন টাইপ অফ রিঅ্যাক্টর। রিঅ্যাক্টরের টাইপ সাধারণত দু ধরনের হয়। একটা হচ্ছে কি যে আপনার স্লো রিঅ্যাক্টর, একটা হচ্ছে ফাস্ট রিঅ্যাক্টর। এখন স্লো রিঅ্যাক্টরগুলো কি বুঝতেই পারছেন, যেগুলো হচ্ছে কি যে আপনার ওই যে ইউরেনিয়াম-235 এর নিউক্লিয়াস, এটাকে যেখানে আপনার কম্পারেটিভলি, যেগুলো আপনার ইনিশিয়ালি যেটা আমরা নিউট্রন দিয়ে হিট করলাম সেটা যেন স্লো হয়। আর আপনার ফাস্ট রিঅ্যাক্টরে কি হচ্ছে, ফাস্ট রিঅ্যাক্টরে আপনার এখান থেকে যে প্রোডাক্টটা, যে নিউট্রনগুলো আবার তৈরি হচ্ছে, নিউট্রনগুলো আমি কি বললাম যে অনেক বেশি কাইনেটিক এনার্জি সম্পন্ন হয়, এরা আপনার আরবিট্রারিলি মুভ করে। এখন আপনার যদি যেই ফুয়েলটা যদি এনরিচড ইউরেনিয়াম না হয়, এনরিচড ইউরেনিয়াম মানে কি, যে ইউরেনিয়াম-235 এর কনসেন্ট্রেশনটা যদি বেশি না হয়, তাহলে কিন্তু এরা এমনভাবে আরবিট্রারিলি মুভ করবে যে আপনার ওরা প্রপারলি যে নিউক্লিয়াসকে হিট করতে পারবে না। এই জন্য কি করা হচ্ছে যে আপনার যদি আপনি ফাস্ট রিঅ্যাক্টর ইউজ করেন, মানে যেই রিঅ্যাক্টরে কি হয় যে ফাস্ট মুভিং যে নিউট্রনগুলো সেগুলো আপনার কি চেইন রিঅ্যাকশনটা মানে ইনিশিয়েট করতে সক্ষম, তখন আপনাকে কিন্তু অবশ্যই এখানে এনরিচড ইউরেনিয়াম ইউজ করতে হবে। থার্মাল রিঅ্যাক্টরটা নর্মাল, যেটা আপনার ধরেন স্লো রিঅ্যাক্টর, সেটা হচ্ছে আপনার থার্মাল যে নিউট্রনগুলো সেগুলো দিয়ে যে চেইন রিঅ্যাকশনটা ইনিশিয়েট করা হচ্ছে। আর ফাস্ট রিঅ্যাক্টর হচ্ছে কি যেখানে আপনি ফাস্ট নিউট্রনগুলো ইউজ করছেন চেইন রিঅ্যাকশনটা কন্টিনিউ করার জন্য। এই জন্য কিন্তু আপনাকে এই সেকেন্ড রিঅ্যাক্টরের ক্ষেত্রে অবশ্যই এখানে এনরিচড ইউরেনিয়াম ইউজ করতে হবে, ঠিক আছে, ফুয়েল হিসেবে। এখন আসেন, এখানে আরো কিছু আমাদের টাইপ আছে রিঅ্যাক্টরের। দেখেন কি কি রিঅ্যাক্টর এখন ইউজ করা হচ্ছে। পুল টাইপ, প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টর। এই যে প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টর আর বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর, এই দুটো আমরা একটু ডিটেইলে যাব এখন। আর অন্যগুলো একটু মনে রাখেন। এখানে আপনার মানে এই দুটোতে আপনার ওয়াটারটাকে প্রাইমারি কুলেন্ট বা সেকেন্ডারি কুলেন্ট হিসেবে ইউজ করা হচ্ছে, কিন্তু অন্য রিঅ্যাক্টরগুলোতে আপনার ওয়াটার ছাড়াও অন্য পার্টিকেল ইউজ করা হয় অনেক সময়, ঠিক আছে। আমরা এই দুটো একটু ডিটেইলে যাই, এই দুটো একটু ভালো করে দেখেন। প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টর যেটা, এটা আমি একবার দেখিয়েছিলাম। আপনার বলেন তো এখানে কি কি কাজ হচ্ছে, আমাকে বলেন একটু, কি কি প্রসেস হচ্ছে বলেন। প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টর আর একটা হচ্ছে আপনার বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর। এই দুটোর মধ্যে কিন্তু আমাদের ডিফারেন্সটা জানতে হবে, যে কি কি ডিফারেন্স আছে আমি বলবো, এটা একটু আপনারা নোট করবেন। আর হচ্ছে কি যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জানতে হবে, ওয়ার্কিং প্রিন্সিপালের মেইনলি ডিফারেন্সটা কি সেটা একটু লক্ষ্য করেন। আগে এটার ওয়ার্কিং প্রিন্সিপাল কি সেটা বলেন তো আমাকে, এটা আমি বলেছি অলরেডি। আমাকে বলেন তো কি হচ্ছে এখানে, বলেন এখানে কি হচ্ছে, রিঅ্যাক্টর ভেসেলে কি কি থাকে সেটা বলেন। বলেন, ঘুম থেকে ওঠেন সবাই, বলেন। রিঅ্যাক্টর রড থাকে, না ফুয়েল রড থাকে। ফুয়েল রড থাকে, মডারেটর থাকে, কন্ট্রোল রড থাকে, তাই না? আর একটা জিনিস দেখেন, এই যে একটা রেড কালারের জিনিস এখানে মুভ করছে না, এটা হচ্ছে কি আপনার কুলেন্ট বলা হয়। এটা ইউজুয়ালি ওয়াটার ইউজ করা হয়, কিন্তু ওয়াটারটা কি জানেন অনেক বেশি প্রেশারাইজড ওয়াটার থাকে। এখানে ধরেন যে অনেক বেশি মেগাপিক্সেল, অনেক বেশি প্রেশারাইজড ওয়াটার থাকলে মানে কি, যে আপনি কিন্তু এখানে অনেক বেশি হিট জেনারেট করছেন, কিন্তু ওয়াটারটা কিন্তু ভ্যাপারাইজড হচ্ছে না। আপনি যদি ওয়াটারটাকে অনেক বেশি প্রেশারাইজ করেন, সে কিন্তু হিটটাকে ক্যারি করতে পারবে, কিন্তু মানে ভ্যাপারাইজড হবে না। এই যে রেড কালার, এটাকে বলা হচ্ছে প্রাইমারি কুলেন্ট, প্রাইমারি ওয়াটার লুপ। এখানে কিন্তু নর্মাল ওয়াটারই ইউজ করা হচ্ছে, কিন্তু অনেক বেশি প্রেশারাইজড। এই প্রেশার লেভেলটা এখান থেকে কন্ট্রোল করা হচ্ছে আপনার। এ কি করছে আপনার, শুধুমাত্র এই যে হিট জেনারেট হচ্ছে না আপনার রিয়াকশনের কারণে, রিঅ্যাক্টর থেকে হিটটাকে জাস্ট এ ক্যারি করছে,
ক্যারি করে দেখেন যে এই যে এখানে একটা দেখছেন স্টিম জেনারেটর, এখানে কি হচ্ছে বলেন তো? আপনি পাম্প দিয়ে এখানে কি করছেন, নর্মাল ওয়াটারকে এখানে ফ্লো করাচ্ছেন। ফ্লো করানোর পরে যখনই কি এই ওয়াটারটা এই যে এই প্রাইমারি কুলেন্ট যেটা রেড কালারে দেখা যাচ্ছে, যেটা আপনার ফ্লো করছে তার সংস্পর্শে আসছে, মানে এটা কিন্তু ফিজিক্যালি সংস্পর্শে আসছে না, শুধুমাত্র হিটটা এক্সচেঞ্জ করছে, দুটো ফ্লুইড কিন্তু মিশে যাচ্ছে না। দেখেন এই রেড কালারের ফ্লুইড কিন্তু রেড কালার ইচ্ছে করে দেওয়া আছে, কারণ কি বলেন তো? এর কিন্তু কিছু রেডিও অ্যাক্টিভ প্রপার্টি আছে না, মানে এ কিন্তু সরাসরি আপনার ইউরেনিয়াম 235 এগুলোর সাথে মানে কানেক্টেড অবস্থায় আসছে, ওদের সাথে আপনার কন্ট্যাক্টে যাচ্ছে, কিন্তু এই ফ্লুইডটা কিন্তু কোনোভাবে আপনার সেকেন্ডারি ফ্লুইডের সাথে মিশে যাচ্ছে না, লক্ষ্য করেছেন? এবং সেকেন্ডারি ফ্লুইডটাই কিন্তু আপনার কাজে লাগাচ্ছে কি, স্টিম তৈরি করার জন্য। কাজে এখানে যে স্টিমটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনার একদম পুরোপুরি সেফ না, বলেন তো? এখানে কিন্তু আর কোনো অ্যারেঞ্জমেন্ট দেখেন রাখা হয়নি, এখানে যেমন একটা কন্টেনমেন্টে রাখা হয় যেন কোনোভাবে যে রেডিও অ্যাক্টিভিটিটা বাইরে যেতে না, চলে না যায়, এখানে কিন্তু আর ধরেন ওরকম ম্যানেজমেন্ট রাখা হয়নি। তাহলে আপনার কি হচ্ছে, শুধুমাত্র এখানে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে হিটটা কনভার্টেড হচ্ছে ওয়াটারে, ওয়াটার থেকে আবার কি হচ্ছে আপনার, বলেন কি হচ্ছে, ওয়াটারটা স্টিমে কনভার্ট হচ্ছে, স্টিম যে আবার টারবাইনকে ঘোরাচ্ছে, জেনারেটর ঘুরছে, পরে এখানে কি হচ্ছে বলেন, এই লুপটাতে কি হচ্ছে এটা একটু বলেন, আগের পড়া এটা। কন্ডেন্সেটিং হচ্ছে। স্টিমটা স্টিমটাকে কুল করা স্টিমটাকে হচ্ছে। আপনি যেখানে ওয়াটার ফ্লো করাচ্ছেন সেটাকে কুল করছেন, আবার এখানে পাম্পের সাহায্যে উঠাচ্ছেন। ঠিক আছে, প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টরে আপনার এনরিচ ইউরেনিয়ামকে ফুয়েল হিসাবে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, আর কুলেন্টটা কি, কুলেন্ট আর মডারেটর হিসাবে ইউজ করা হয়, দু ক্ষেত্রেই হচ্ছে আপনার ওয়াটার, নর্মাল ওয়াটার যেটা আমরা ইউজ করি সেটাই। শুধুমাত্র ডিফারেন্সটা কি বলেন তো, যে ওয়াটারের প্রেশারটা কিন্তু আপনার প্রাইমারি লুপে, যে প্রাইমারি লুপ যেটা, সেখানে আপনার ওয়াটারের প্রেশারটা দেখেন কত রাখা হয়েছে, 16 মেগা প্যাসকেল রাখা হয়েছে। ঠিক আছে, মানে আপনার প্রেশারটা অনেক বেশি হওয়ার কারণে কি হচ্ছে, আপনার ওয়াটারটা কিন্তু ভ্যাপারাইজ হচ্ছে না, শুধুমাত্র ওর কাজটা হচ্ছে কি বলেন তো, হিটটাকে এক্সচেঞ্জ করা। তাহলে এটার অ্যাডভান্টেজ কি কি বলেন, অ্যাডভান্টেজ কি হতে পারে আর ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? ডিসঅ্যাডভান্টেজ হতে পারে যে এখানে আপনার কি আরো বেশি অ্যারেঞ্জমেন্ট দরকার হচ্ছে। আচ্ছা, অ্যাডভান্টেজ একটু পরে আসি, আগে আমি এটা বলি, তারপরে বুঝতে পারবেন যে অ্যাডভান্টেজ কার সাপেক্ষে তা সেটা বলবো। এখানে দেখেন আরেক ধরনের রিঅ্যাক্টর আমরা দেখছি, এটাকে বলছি আমরা বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টর। বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টরের সাথে ওটার ডিফারেন্সটা কি বলেন তো? দেখে কি মনে হচ্ছে, এই ছবিটা লক্ষ্য করেন আর এই ছবিটা লক্ষ্য করেন, এখানে কিন্তু ওয়াটারের দেখেন দুটো লুপ আছে, একটা এটা আর একটা হচ্ছে এটা, একটা হচ্ছে শুধুমাত্র, মডারেটর থাকবে না নাকি? মডারেটর থাকবে বাবা, মডারেটর থাকবে, এখানে মডারেটরও আছে, কিন্তু মডারেটর হিসেবে ওই ওয়াটারটাকে ইউজ করা হয়েছে, যে যেই ওয়াটারটাকে আপনি কি করেছেন, যে মানে যেই ওয়াটারটাকে আপনি এখানে স্টিম হিসেবে ইউজ করছেন, স্টিমে কনভার্ট করছেন, সেই ওয়াটারটা কিন্তু কোনোভাবেই কি আপনার এই প্রাইমারি যেই ফ্লুইড সেটার সাথে কিন্তু মিক্স আপ হচ্ছে না, হচ্ছে বলেন তো? মানে রেডিও অ্যাক্টিভিটিটা শুধুমাত্র এর মধ্যেই থাকছে, এটাকেই আপনি কি করছেন, এটাকেই আপনি মানে মানে আটকে রাখছেন, এইটুকু পোর্শনে আপনার জাস্ট শেষ রেডিও অ্যাক্টিভিটি, কিন্তু আপনার এখানে কি হচ্ছে বলেন তো, সরি, এখানে কি হচ্ছে বলেন, যেই ওয়াটারটাকে আপনি এই যে মানে স্টিমে কনভার্ট করছেন, সেই ওয়াটারটাই কি হচ্ছে আপনার বলেন তো, এই রিয়াকশনের সাথে কানেক্টেড হচ্ছে না, হিট জেনারেট করছে, এই ওয়াটারটাকেই আপনি কি স্টিমে কনভার্ট করছেন, তারপরে রেডিও অ্যাক্টিভিটি কিছু প্রপার্টি এখানে ওয়াটারের সাথে মিশে যাচ্ছে না, বলেন তো? পুরো জিনিসটাকে আপনার খুব ভালোভাবে সিল করতে হবে যেন কোনোভাবেই কি হয়, যে এটা কন্টামিনেশনটা বাইরে না আসে। এখানে আপনার কি হয় রিঅ্যাক্টর ভেসেলে, যে আপনার এই ওয়াটারটাকে মানে একটাই লুপ, এখানে দেখেন ওই সেম ওয়াটারটাকে ইউজ করা হচ্ছে কুলেন্ট হিসেবে, মডারেটর হিসেবে, সেম ওয়াটারটাকে আপনি কি হচ্ছেন স্টিম জেনারেট করার কাজে ব্যবহার করছেন। ঠিক আছে, এখানে তাহলে বলেন তো যে আরেকটা ডিফারেন্স আছে, আরেকটা ডিফারেন্স লক্ষ্য করেন, যেখানে আপনার কন্ট্রোল রড গুলো কিন্তু উপর থেকে দেয়া, দেখেছেন? আর এখানে কি হচ্ছে দেখেন, কন্ট্রোল রডটা নিচ থেকে দেয়া না, বয়লিং ওয়াটার রিঅ্যাক্টরে নিচ থেকে দেয়া কন্ট্রোল রডটা, আর ওখানে কিন্তু উপর থেকে দেয়া ছিল, লক্ষ্য করেছেন না? এখন বলেন তো কি মনে হচ্ছে আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ চিন্তা করলে কি কি সুবিধা অসুবিধা দুটোর মধ্যে কম্পারিজনটা বলেন তো কি কি হচ্ছে? এখানে যেমন আপনার কি যে দুটো ওয়াটার লুপের জন্য আপনার কি পাইপের খরচ অনেক বেশি মনে হচ্ছে না আপনার, যেটা পুরোপুরি আলাদা প্রসেস, আবার কি এক্ষেত্রে আপনার পুরোপুরি আলাদা প্রসেস, এখানে একটা পাইপই আপনি
ইউজ করতে পারছেন। আর কি মনে হচ্ছে বলেন? ম্যাম কন্ট্রোল রড মানে নিচ দিয়ে দিল, এটা কেন? মানে উপর দিয়ে দিলে কি সমস্যা ছিল? হ্যাঁ আমি বলছি, দেখেন এখানে হচ্ছে কি প্রেশারাইজ যেটা ওয়াটার রিয়েক্টর, সেখানে কন্ট্রোল রিয়েক্টরটা উপর থেকে দেয়া না। আমি কি বললাম একটু আগে বলেন তো? কন্ট্রোল রিয়েক্টর যদি কোনো ইমার্জেন্সি আপনাকে এমন কোনো সিচুয়েশন আসে যেখানে আপনার শাটডাউন করতে হবে, তখন সে উপর থেকে নিচে চলে আসে একেবারে, মানে পুরোপুরি আপনার অফ করে দেয়, তাই না? এখানে কি হয় ব্যাপারটা লক্ষ্য করেন, যে আপনার যেহেতু ওয়াটারের কনসেন্ট্রেশনটা কোথায় বেশি বলেন তো, নিচে না উপরে? এই যে এখানে বয়লিং ওয়াটার রিয়েক্টরে বলেন তো, এখানে আপনার ওয়াটারটা আসছে, এসে কি হচ্ছে, এটাকে আপনি ব্যাপারে কনভার্ট করছেন না হিট দিয়ে? চিন্তা করেন ব্যাপারটা, যে উপরের দিকে আপনার কি ব্যাপার বেশি না ওয়াটার বেশি? মানে ব্যাপার চলে হয়ে যাচ্ছে না উপরে, তুলনামূলক ভারী তো নিচের দিকে ওয়াটারটা, আর এখানে ভ্যাপারাইজড হয়ে উপরে উঠছে, তাই কি না বলেন? জি ম্যাম। এখন এই যে ওয়াটারটাকে তো আপনি এখানে মডারেটর হিসেবে ইউজ করছেন, তাই না? এখানে ওয়াটারটাকেই, এখন কন্ট্রোল রডটা দিয়ে আপনি কি করেন, মেইনলি আপনার কাজ কি সেটা বলেন তো আমাকে। কন্ট্রোল রডটা যে এতক্ষণ দেখলেন, ওটার কাজ কি? কি কন্ট্রোল করবেন? এক্সেস নিউট্রন গুলাকে নিয়ে ফেলা। অ্যাবজর্ব করছে, নিউটনকে অ্যাবজর্ব করছে মানে কি? মানে হচ্ছে আপনি আসলে চেইন রিয়াকশনের মানে পরিমাণটা কমাচ্ছেন বাড়াচ্ছেন। চেইন রিয়াকশনটা কি, মানে কমছে বাড়ছে, মানে নিউট্রনগুলো যে বেশি পরিমাণে ইউরেনিয়ামকে হিট করছে নাকি কম পরিমাণ নিউট্রন রিলিজ হচ্ছে, সেটাকে আপনি কম বেশি করছেন না ইয়ে কন্ট্রোল রড দিয়ে, তাই কি না বলেন তো? ইয়েস ম্যাম। আপনি এই রিয়াকশনটা ঘটাচ্ছেন কোথায়? এই যে ওয়াটারের মধ্যে, কারণ হিট তৈরি করতে হচ্ছে আপনার কোথায় বলেন? ওয়াটারের মধ্যেই তো। ওয়াটারটাকে হিট তৈরি করে ও যখন হিটের সংস্পর্শে আসছে, তখন সরাসরি সে স্টিমে কনভার্টেড হচ্ছে। এখন আপনি যদি কন্ট্রোলার উপরে দিয়ে রাখেন, তাহলে তো আপনার ব্যাপারটা মানে ওয়াটারের সংস্পর্শেই আসবে না। উপরে তো আপনার ওয়াটারের কনসেন্ট্রেশন কম, তাই না? ওখানে আপনার রিয়াকশন কন্ট্রোল করে আপনি কি করবেন? কথাটা কি বুঝতে পেরেছেন? আপনার নিচের দিকে কি ওয়াটারের কনসেন্ট্রেশন বেশি, উপরের দিকে তো সব স্টিম। ওখানে তো আপনার রিয়াকশন কন্ট্রোল, মানে আপনি তো অলরেডি আপনার যেটা দরকার সেটা আপনি প্রডিউস করেই ফেলেছেন। আপনাকে রিয়াকশনটা কন্ট্রোল করতে হবে কোথায়? নিচের দিকে, যেখানে আপনার ওয়াটার আছে। এই জন্য আপনার কন্ট্রোলারটাকে আপনি কোথায় ইউজ করছেন? নিচ থেকে ইনসার্ট করছেন। কথাটা কি বুঝছেন বাবারা? এটা কিন্তু ইয়েস একটা ম্যাম। একটা ডিফারেন্স। ঠিক আছে, এখানে এটার জন্য আপনার একটু প্রবলেম হয়। কারণ কি, আপনাকে এখানে এডিশনাল কিছু এনার্জি দিতে হচ্ছে। কারণ কি, আমি বললাম যে একটু আগে, যে কন্ট্রোলার গুলো যখন আপনার উপরে থাকে, উপরে থাকলে কি হবে, তাদের যে ওয়েটের কারণে, গ্র্যাভিটির কারণে তার নিচের দিকে চলে আসবে অটোমেটিক্যালি। ইলেকট্রোম্যাগনেট নিচে দেওয়া থাকে, উপরের দিকে নিচে চলে আসে যখন আমরা অটোমেটিক শাটডাউন করতে হয়। কিন্তু এখানে কিন্তু আর সেই ব্যাপারটা হচ্ছে না। না, এখানে বরং তো আলাদা আপনার অ্যারেঞ্জমেন্ট দরকার হচ্ছে না পুরোপুরি শাটডাউন করতে গেলে। নিচ থেকে ঠেলতে হচ্ছে, নিচ থেকে ঠেলতে মানে কি, গ্র্যাভিটির এগেইনস্টে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে এখানে আপনার কি মনে হচ্ছে সুবিধা অসুবিধা কি হচ্ছে, যে এই জিনিসটা কিন্তু আপনার মানে এটা সেফ? বলেন তো আমাকে, প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টরটা সেফ নাকি আপনার বয়লিং ওয়াটার রিঅ্যাক্টরটা বেশি সেফ? কি মনে হচ্ছে আপনার? প্রেসারাইজড ওয়াটার রিয়েক্টর। প্রেশারাইজড ওয়াটারটা বেশি সেফ না? কারণ এখানে পুরো রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালটা যেখানে আপনার সংস্পর্শে আসে যেই ওয়াটারটা, সেটাকে পুরোপুরি আলাদা একটা লুপে আবদ্ধ করে রাখা হয়েছে। কিন্তু এখানে কিন্তু সেটা না। ওই সেম ওয়াটারই কিন্তু আপনার যে রেডিও অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড হচ্ছে, ওটাকে আপনি স্টিমে কনভার্ট করছেন। তাহলে অ্যাডভান্টেজ গুলো দেখেন, যেটা স্ট্যাবল একটা অপারেশন দিচ্ছে, এটা সেফ। ওই সেম ওয়াটারটাকে ইউজ করছেন কি কি হিসেবে, মডারেটর হিসেবে। আর কি বলেছে এখানে, কি একটা জিনিস লক্ষ্য করেন, এখানে হেভি ওয়াটার বলে একটা কথা আছে, এটা বলিনি আমি। মানে অনেক সময় কি হয় জানেন, যে নর্মাল যে ওয়াটারটা, সেই ওয়াটারটাকে তো আপনি ইউজ করতেই পারছেন। এখানে আপনার যে হেভি ওয়াটার বলে একটা ওয়াটার আছে, এই ওয়াটারটাকে যদি আপনি মানে ইউজ করতে চান, তাহলে আপনার ওয়াটারটাকে কিছু অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে পাস করতে হয়। সেই ওয়াটারটা এখানে ইউজ করতে হচ্ছে না। কেন হচ্ছে না দেখেন, এই যে যে আপনি সিম্পল যে ওয়াটারটাকে ইউজ করছেন, সেটাকে আপনি প্রেশারাইজ করছেন। প্রেশারাইজ করে এমন একটা ফর্মে নিয়ে যাচ্ছেন যেন ওয়াটারটা আপনার মানে ভ্যাপারাইজ না হয়। ঠিক আছে, ওয়াটারটা ভ্যাপারাইজ হয়ে গেলে কিন্তু সে আপনার কি মানে হিটটাকে ক্যারি করতে পারবে না ঠিকভাবে। এখানে কিন্তু আপনি প্রেশারাইজারটা ইউজ করে সেটাকে কন্ট্রোল করছেন। আপনাদের একটা আমি এখানে ইয়ে দেখাই, দাঁড়ান। এটা দেখলে একটু বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কিছু না দেখতে পাচ্ছেন না? কিছু দেখতে পাচ্ছেন? না ম্যাম। দাঁড়ান দাঁড়ান, এনার কথাটা একটু শোনেন।
This video is focused on the details of how a pressurized water nuclear reactor works. Nuclear power plants are advanced versions of conventional coal power plants. When a furnace in a coal power plant is replaced by a nuclear reactor, it becomes a nuclear power plant. Since a nuclear reactor is a controlled nuclear heat generator, aka a nuclear bomb, it requires a higher standard of safety. While a coal power plant uses 2 water cycles, one for the steam cycle and the second for the cooling cycle, the nuclear power plant only uses 3. The first cycle is the pressurized water cycle, known as the primary cycle, and is leak-proof to prevent nuclear contamination. The second is a steam generation cycle called the secondary cycle. Unlike the pressurized water cycle, this is a leak-prone cycle. The third is the cooling water cycle. Now let's see how these 3 cycles operate. The primary cycle is contained in a strong concrete chamber where pressurized water passes between the nuclear materials and nuclear heat is transferred to water. The amount of heat generation is controlled by neutron poison rods. The purpose of these rods are to lower the high reactivity of the fuel loads. By adjusting the position of the rods, the amount of heat generation can be controlled. When these rods are completely inserted into a fuel load, neutron absorption slows the nuclear reaction and heat generation goes down. This is demonstrated by changing the background color of the core. When the rods are pulled out, the temperature rises. Temperatures may reach 225 degrees centigrade. This is indicated by the red color of the core in the background. When the rods are completely inserted into the nuclear load, the temperature decreases. This is indicated by the yellow color of the core in the background. Because high water pressure is maintained in the chamber, the water in this cycle stays as water even when temperatures exceed the boiling point. This hot water is sent to the boiler where the heat is transferred to the secondary cycle, which we will describe next. The water leaving the boiler is then pumped back to the core. The secondary cycle consists of a boiler where the heat from the primary cycle is passed to the secondary cycle to generate high pressurized steam. This steam is sent to the steam turbine, which is connected to an electric generator to produce electricity. Steam leaves the turbine under atmospheric pressure and enters the condenser. Cold water coming from the river condenses the steam, and condensed water is pumped back to the boiler. The purpose of the steam pipe going from high inlet pressure to the exit bearing is to prevent air from entering the secondary cycle. Since the turbine exit pressure is under atmospheric pressure, air will leak through from the bearings no matter how well the insulation of the bearings may be. Sending pressurized steam through the middle of the bearings prevents the air from leaking into the system. Rather than air entering the system, steam leaks into the environment. If there are any cracks in the pipes, in the primary cycle, nuclear contamination will leak into the secondary cycle and then the environment. The cooling cycle will take the cold water coming from up the river and will cause the steam coming from the turbine to condense. Heated water is pumped to the downstream part of the river as waste heat. It's interesting to know that 2/3 of the heat generated by coal or nuclear power plants is sent to the environment as waste heat. Unfortunately, there's nothing we can do about it since it's dictated by one of the laws of thermodynamics. This concludes our video on nuclear power plants. কি বলেছে বুঝছেন? ম্যাম মোটামুটি বুঝেছি, অনেক কিছুই তো বলেছে।
হ্যাঁ, এখানে একটা কথা বলেছে শুনেছেন না, মজার একটা কথা, যে 2/3 আমাদের যেই হিটটা সেটা কিন্তু আসলে নষ্টই হচ্ছে, তাই না? যে হিটটা প্রডিউস হচ্ছে তার কিন্তু 2/3 পরিমাণ নষ্ট হচ্ছে। দেখেছেন না ওই যে চিমনি দিয়ে বের হয়ে যাচ্ছে যে। জি ম্যাম, লাস্টে বলবেন। ঠিক আছে, এখন এখানে আমি কি বলছিলাম বলেন তো, যে এই প্রসেসটা ওখানে উনি সুন্দরভাবে বলেছেন যে এখানে আমরা কিন্তু অ্যাডভান্টেজের মধ্যে একটা পড়ছে যে এটা সেফ। তারপর এখানে আপনার যেহেতু মানে হেভি ওয়াটারটা ইউজ করা হয় না, মানে হেভি ওয়াটার মানে হচ্ছে যে এটা এক ধরনের মানে আইসোটোপ সেপারেশন করে তৈরি করা হয় ওয়াটার থেকে, সেটা তৈরি করতে আপনার অনেক কস্ট লাগে। এখানে আপনার যেহেতু ন্যাচারাল ইউরেনিয়াম ইউজ করা হচ্ছে ফুয়েল হিসেবে, এই জন্য হেভি ওয়াটারটা ইউজ করা হচ্ছে না। এই জন্য আপনার কিন্তু কিছু প্রসেসিং খরচ কমে যাচ্ছে। কিন্তু আবার ধরেন যে এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা মোটামুটি আপনার মানে বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টরের চেয়ে অনেক সেফ ভাবে অপারেশন করতে পারে, তাই না? আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি আসছে বলেন তো? ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আসছে যে এটা যেহেতু আপনি এডিশনাল কিছু মানে পাইপ ইউজ করছেন, এই জন্য খরচ বাড়ছে। আর হচ্ছে এখানে বলেছে দেখেন যে এই যখন অপারেট করছে তখন আপনি ফুয়েলটাকে মানে রিফুয়েল করতে পারবেন না। ফুয়েল মানে এখানে কি ইউরেনিয়াম যেই ফুয়েল রডগুলো সেগুলোর কথা বলা হয়েছে। ঠিক আছে, আর এটা একটু কস্টলি যেহেতু পাইপিং ম্যানেজমেন্ট বেশি, এটাই। কিন্তু সব দিক চিন্তা করলে আপনার বয়লিং ওয়াটার রিঅ্যাক্টরের চেয়ে এটা অনেক বেশি মানে সেফ। সেফ দিকে চিন্তা করলে আপনার ওই রিঅ্যাক্টরটা ইউজ করাই ভালো। আর বয়লিং ওয়াটার রিঅ্যাক্টরে দেখেন কি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা একটু লক্ষ্য করেন। অ্যাডভান্টেজ কি বলেছে যে এটা আপনার ওই যে প্রেশারের কথাটা বলেছে, যে প্রেশারের লেভেলটা এখানে আপনাকে আসলে চিন্তা করতে হচ্ছে না, যে লো প্রেশারে এখানে কাজ করতে পারছেন। ওই সেম ওয়াটারটাকে যেহেতু আপনি কি করছেন, ভ্যাপারাইজ করছেন, স্টিমে কনভার্ট করছেন, কাজে প্রেশার আপনাকে এখানে বাড়াতে হচ্ছে না, এটা একটা অ্যাডভান্টেজ। আর আপনার অত বেশি টেম্পারেচার এখানে তৈরি হচ্ছে না, কস্ট কম যেহেতু আপনি এডিশনাল কিছু জিনিসপত্র ইউজ করছেন না, মানে একটা সিঙ্গেল লুপে সিঙ্গেল পাইপে আপনার কাজ হয়ে যাচ্ছে। আর এখানে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি আসছে যে আপনাকে এখানে ওই যে এডিশনাল কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে, যে কি এই যে কন্ট্রোল রডগুলোকে নিচে থেকে ইনসার্ট করতে হচ্ছে, এই জন্য আপনার এডিশনাল কিছু অ্যারেঞ্জমেন্ট দরকার হচ্ছে। আবার হচ্ছে কি যে এখানে আপনার যে স্টিমটা সেটা রেডিও অ্যাক্টিভ প্রপার্টি কিছু ক্যারি করছে। এগুলো হচ্ছে আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বয়লিং মোটর রিঅ্যাক্টরের। ঠিক আছে, এখন আপনাদের কিছু বলার আছে কিনা সেটা বলেন। আপনারা কি আমার জন্য ক্লাস ঠিক করেছেন?